হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুতাসিফ হোসেন মুনেম। আমি আপনাদের সামনে আর প্রোগ্রামিং এর ১ম ক্লাসটা আমি রিপ্রেজেন্ট করতেছি। এই মূলত আপনাদের জন্য ৩ টা ক্লাস হবে এবং ৩ টা ক্লাসই আমি প্রেজেন্ট করব। আ সো আমি ফার্স্ট এ আমার স্ক্রিনটা শেয়ার করব। আ তারপর আপনাদেরকে যেটা বলে রাখতেছি যে আ আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে যে এই আরকি মানে ক্লাসের শেষের দিকে। সেই ফর্মটা আরকি আপনারা পূরণ কি বলে যে মানে ফর্মটাতে যা থাকবে সেগুলো পূরণ করলে আপনারা আরকি মানে আপনাদের সার্টিফিকেট পাওয়ার প্রসেসটা শুরু হবে। তারপর এখন আপনাদেরকে আমি ১ম এ যেটা আমাদের R প্রোগ্রামিং কোর্সের ১ম কাজটা হলো হোয়াট ইস R অ্যান্ড হোয়াই ইউজ ইট? এখানে একটা সিম্পল একটা আসলে যেটা বলি আমি যে একটা ইনডেক্স দেওয়া আছে যে কি আমি পড়াবো। কিন্তু বেসিক্যালি আমি আরকি এর থেকে অ অনেক অন অনেক কিছুই পড়াবো আপনাদের সামনে। অনেক কিছুই আরকি প্রেজেন্ট করব। যেগুলা এ এখানে হয়তোবা এতগুলা লেখা সম্ভব না তাই লিখিনি। যাই হোক আমি এখন ১ম এ আপনাদের যেটা দেখাবো যে আমরা আর কিভাবে ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি। তো আমাদের ১ম কাজটা হলো আর ল্যাঙ্গুয়েজকে ইনস্টল করা। তো আর ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ১ম এ যেটা ব্যবহার করি cran.r এই জিনিসটা আপনারা ম মনে তারপর হলো cran.r এখানে যদি আমরা যাই cran.r এ তাহলে আপনি দেখতে পারবেন যে দ্যা কম্প্রিহেনসিভ আর আর্কাইভ নেটওয়ার্ক নামে এই যে এখানে দেওয়া আছে। এটাতে আর ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে। আপনারা যদি ডাউনলোড আর ফর উইন্ডোজ এখানে ক্লিক করে ইনস্টল আর ফর দ্যা ফার্স্ট টাইম এখানে জাস্ট এইভাবেই আপনারা খুঁজে পাবেন ডাউনলোডস আর 4.5.2 যেটা হলো একদম লেটেস্ট ভার্সনটা। এটাকে আমরা আরকি ডাউনলোড করলে এটা সরাসরি এখানে ডাউনলোড হয়ে যাবে। আর ইনস্টলেশন প্রসিডিউরটা খুবই সহজ। এখানে ইনস্টলেশন প্রসিডিউর আমরা যেভাবে মানে নরমাল যেকোনো ফাইল যেভাবে ইনস্টল করি ঠিক একদম সেম সেভাবেই ইনস্টল করতে হয়। আ আর আরেকটা ওপেন অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ, ওপেন অ্যাক্সেস সফটওয়্যার যার ফলে আর এ আসলে কোনো স্পেশাল কোনো সিকিউরিটি দেওয়া থাকে না। স্পেশাল কোনো আসলে কন্ডিশনও দেওয়া থাকে না যে এটা ইনস্টল করতে হলে এই জিনিস লাগবে। তো ১ম এ আমাদের যেটা করতে হবে যে আর আর ল্যাঙ্গুয়েজটাকে ইনস্টল করতে হবে। আর তারপরে কিন্তু আমরা আমাদের আর এর যে আরকি সফটওয়্যার যেটাতে সবচেয়ে সহজ। আপনি কিন্তু এইটা ছাড়াও মানে আর যে বেসিক ল্যাঙ্গুয়েজ সেটা দিয়েও আপনি আর প্রোগ্রামিং করতে পারবেন। বাট আর স্টুডিও যেহেতু একটা ফ্রি সফটওয়্যার তাহলে আমরা কেন আর স্টুডিও ব্যবহার করব না? তো আর স্টুডিও ডাউনলোড করব আমরা এই যে পজিট আ আর স্টুডিও ডেস্কটপ। তো এই পজিট আসলে পরবর্তীতে এই আর স্টুডিও সফটওয়্যারটাকে কিনে নিছে। বাট এই আর স্টুডিও সফটওয়্যারটা তৈরি কিন্তু মানে আর যারা তৈরি করছে তারাই করছিল। তারপরে পজিট এটাকে আরকি কিনে নিছে। তো এখানে দেখতেই পারতেছেন ডাউনলোড আর স্টুডিও ফর উইন্ডোজ আবার এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেই একই জায়গায় আমাদের নিয়ে নিয়ে যাবে মানে আর এর যে সফটওয়্যার সেটা। তো মানে আর এর যে ওয়েবসাইট এইটা। তো এখানে ডাউনলোড আর স্টুডিও ডেস্কটপ ফর উইন্ডোজ এটাতে ক্লিক করলে আপনারা সরাসরি এই যে ডাউনলোড শুরু হয়ে গেল। তো এরপর আমাদের ইনস্টলেশন প্রসিডিউরটা খুবই ইজি। তো এটা যদি পরবর্তীতে দরকার হয় আপনাদেরকে আপনারা কেউ যদি জানান আমি একটা ছোট ভিডিও বানাই দিই। আর ইনস্টলেশন যারা কম্পিউটারের বেসিক নলেজ থাকলেই আসলে এটা ইনস্টল করতে পারবেন। তো গেল এখন আমরা যেটা করব যে আমার কাছে যেহেতু ইনস্টল করাই আছে এগুলো তো আমি এখন আমার উইন্ডোজে যেয়ে আমরা
আমি আর কি আর স্টুডিও সফটওয়্যার এখানে আপনারা লিখলে এটা চলে আসবে। আপনারা আর স্টুডিও সফটওয়্যারে আমি যদি এই ডাবল ক্লিক করলে যে আর স্টুডিও সফটওয়্যারটা আমার সামনে এখন চলে আসছে। তো এইটা আমি সম্পূর্ণ কেটে দিই। তো আপনারা যারা আর কি ফার্স্ট টাইম আর স্টুডিও ওপেন করবেন, আবার কি ঝামেলা, বারবার আপডেট চাই, এটা একটা ঝামেলা। তো আপনারা এই আর স্টুডিও সফটওয়্যারটা যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, বাট এইটা কিন্তু ফাঁকা আসবে। এই যে এখানে যে আপনারা এনভায়রনমেন্টটা দেখতেছেন এটা সম্পূর্ণ ফাঁকা আসবে। আর এটার কারণ হলো যে এই যে এনভায়রনমেন্টটা আছে এখানে কিন্তু সমস্ত ভেরিয়েবল আর ডেটা সেট গুলা দেখাচ্ছে। মানে আপনি আপনার আর স্টুডিও ইনস্টল করার পর যত কাজ আপনি এখানে করবেন সবগুলা, যত আপনি ভেরিয়েবল বানাবেন, ভেক্টর বানাবেন, ডেটা ফ্রেম বানাবেন, তারপর ইম্পোর্ট করবেন, সবকিছু এখানে কিন্তু একদম মানে প্রেজেন্ট করবে শুরু থেকে লাস্ট পর্যন্ত। তারপর তো আপনারা যখন ফার্স্ট টাইম ওপেন করবেন এটা কিন্তু ফাঁকা থাকবে। তারপরে যে হিস্টোরিতে গেলে আপনারা দেখতেই পারতেছেন যে আমি আমার জীবনে যত কোর্স করছি সবগুলা এখানে এখানে দেওয়া আছে। মানে আমি এই আর স্টুডিও এই মানে এই ভার্সনটাকে ইনস্টল করার পর যত কাজ করছি সব এখানে দেওয়া আছে। এই দুইটা বেসিক জিনিস। আর প্রথমে বাম পাশে আপনাদের কিন্তু কনসোল থাকবে, আর এর নিচে থাকবে হলো ফাইলস, প্লটস, প্যাকেজেস, হেল্প। তো এই চারটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফাইলসটা এখানে আসলে খুব একটা কোনো ম্যাটার করে না। এখানে আপনার যেটা বলার যে যে কোনো আপনার আর এর সাথে যেটা আসলে মানে যুক্ত আছে, মানে আরটা যেই ডিরেক্টরিতে আছে সেখানকার ফাইলগুলো এখানে শো করে, এটাই ইম্পর্টেন্ট কিছু না। প্লটসে হলো আপনি যে প্লট গুলা বানাবেন সেখানে এই প্লট গুলা শো করবে। আর প্যাকেজেসে হলো আপনার যে প্যাকেজ গুলো আপনি ইনস্টল করে রাখবেন। আর ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরাপুরি প্যাকেজ বেসড একটা ল্যাঙ্গুয়েজ, প্যাকেজ বা লাইব্রেরি বলা যায়। যেহেতু এখানে যেটা হয় যে মানে আহ, যারা আর কি স্ট্যাটিস্টিশিয়ান বা ডেটা সায়েন্টিস্ট যারা আছে তারা আর ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করার পর মানে সবার সুবিধার জন্য তারা প্যাকেজ গুলা বিল্ড করছে। যেমন আমরা যদি কোনো আসলে মানে অ্যাডভান্স কাজ আরে করতে যাই, যেমন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট বা ক্লাস্টারিং, এরকম অ্যাডভান্স কাজগুলো স্ট্যাটিস্টিক্স বা মেশিন লার্নিং এর সে সেই কাজগুলোর জন্য আমাদেরকে যদি আমরা নিজে নিজে ফাংশন ক্রিয়েট করতে চাই আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক সময় দিতে হবে এবং অনেক ভালো প্রোগ্রামিংটাকে জানতে হবে। তো যেহেতু সবাই আসলে এভাবে প্রোগ্রামিংটা জানবে না, মানে মানে এতটা জানার সময় কারো নাই, এজন্য আসলে আর যারা আর কি ডেটা সায়েন্টিস্ট আছে তারা এটাকে সহজ করার জন্যই প্যাকেজ গুলা বিল্ড আপ করছে। সেটা বোথ আর এবং পাইথনে। যে মানে আপনারা জেনে থাকবেন যে মানে আসলে ডেটা সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স এর যে দুইটা মানে আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ, প্রথমত পাইথন তারপর আর। সো পাইথনের বিশেষত্বটা হলো এটা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খুব মানে অ্যাডভান্স। কিন্তু আর এর বিশেষত্ব হলো মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলা, মানে যে জিনিসগুলো যেমন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, মানে তারপর রিগ্রেশন, এরপর হলো ক্লাসিফিকেশনের যেই মানে আসলে মানে বেসিক স্ট্যাটিস্টিক্যাল যেগুলো আসলে প্যারামিটার আছে বা স্ট্যাটিস্টিক্যাল যেগুলা প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক, মানে আমাদের অপারেশন আছে, অ্যানালাইসিস আছে বা বায়োস্ট্যাটিস্টিক্স বা ইকোনোমেট্রিক্স এর, তো সেই কাজগুলো আরে খুব ভালো হয়। আর কেউ যদি বিয়ন্ড সেটা যাইতে চায় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দিকে যাইতে চায় তখন তার জন্য বেস্ট অপশন হলো পাইথন। তো আর রিসার্চের ক্ষেত্রে আর হলো আনডাউটফুলি খুবই মানে খুবই কার্যকরী একটা সফটওয়্যার, খুবই কার্যকরী ল্যাঙ্গুয়েজ। যারা রিসার্চে থাকে বা রিসার্চ করতে যায় যে কোনো সেক্টরেই হোক বা থিসিস করতে যায়, এটা আসলে বেসিক নিড যে তাকে আর প্রোগ্রামিংটা জানতে হবে, সেটা আপনি যে ডিপার্টমেন্টের ছাত্রই হন না কেন। তারপর আমি
এখন হলো যে দেখাচ্ছি যে এখানে ফাইল আছে যেটা দিয়ে আমরা ফাইল সেভ করতে পারি, এডিট, এগুলা খুব গুরুত্বপূর্ণ কিছু না। কোডিং, ভিউ, আমরা যে ভিউ এর মাধ্যমে আমরা যেটা করতে পারি, জুম ইন জুম আউট করতে পারি। এই যে আপনারা চাইলে এখানে শর্টকাট গুলা, শর্টকাট যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। প্লটস এ তো সবার জানাই যে প্লটস আমরা এখানেই দেখতে পারবো, অত বেশি গুরুত্বপূর্ণ কিছু না। প্রোফাইল এগুলা, তারপর ডিবাগটা কার্যকরী আছে তো এটা, এগুলো আসলে আর খুব একটা মানে ম্যাটার করে না। সবার ফার্স্টে যে ম্যাটার করে সেটা হলো যে আমরা কনসোলটাকে দেখি। এখন কনসোলে হলো যেখানে কোড লেখা যায় এবং সঙ্গে সঙ্গে কোডের রেজাল্ট গুলা দিবে। এটা এরকম, যেহেতু আর একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই এখানে যদি আমরা সরাসরি যোগ বিয়োগ করতে যাই, আমরা শুধু যোগ বিয়োগ করতে পারবো। 12+13 যোগ করলে হবে হলো 25। এই যে সঙ্গে সঙ্গে 25 দেখা দিচ্ছে। তারপর আমরা যদি দেখি যে 25-20 এরকম করলে কন্ট্রোল এন্টার চাপলে এখানে ফলাফল সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে। তো এটা গেল কনসোলের কাজ, যেটার মধ্যে কোডিং করা যায় এবং ফলাফল গুলাও শো আপ করে একদম সাথে সাথেই। তো এরপর যে কাজটা যে মানে আমরা আরে তো কোডিং এখানে করে আমরা ফলাফল সরাসরি দেখতে পারতেছি, কিন্তু যে জিনিসটা হলো যে আমরা আমাদের কোড গুলা কিন্তু সেভ করতে পারবো না, কারণ এখানে মানে কনসোল কখনো সেভ থাকে না। তো এই জন্য আমরা কি করি, আর স্ক্রিপ্ট কে ব্যবহার করি। আপনারা যদি এই যে উপরের দিকে এই যে সবার বাম পাশে টপে দেখতে পারবেন যে এই প্লাসে গেলে কিন্তু দেখাচ্ছে নিউ ফাইল। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করা মাত্রই আপনাদের সামনে সমস্ত অপশন গুলো এখানে চলে আসছে, যেগুলা যেগুলা মানে আরে আসলে ব্যবহার করা যায় এবং সেভ করা যায়। এখানে পাইথন, এসকিউএল সবই আছে। তো এগুলা অ্যাডভান্স লেভেলের কাজ। তার আগে সবার প্রথমে আমরা যেটা দেখব, আমি আপনাদেরকে কভার আছে সেটা মানে পরবর্তীতে আমরা আর মার্কডাউনের দিকে যাব। এই যে আর মার্কডাউন, তো আজকে হলো আর স্ক্রিপ্ট। এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট দেওয়া আছে, আপনারা শর্টকাট ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করলে এরকম আর একটা উইন্ডো কিন্তু ওপেন, মানে উইন্ডো না, আর একটা সেকশন ওপেন হইলো। আহ, এখানে হলো যে আমরা আর কোড লিখবো, কিন্তু ফলাফল কিন্তু এখানেই দেখাবে। তো সবার আগে আমি একটা কাজ করি যে এইটাকে সেভ করি। তো সেভ বাটন, এই যে এখানে সেভ কারেন্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আমাদের সামনে অপশন চলে আসবে। আমি এখানে যেটা করব যে এটাকে আমি ডেস্কটপে সেভ করতেছি। আমাদের ফার্স্ট আর স্ক্রিপ্ট, ফার্স্ট আর স্ক্রিপ্ট, এটা দিয়ে আমি এটা সেভ করে রাখলাম। তারপর এখন আমরা এখানে যদি কোডিং করি, আমরা যেমন করছিলাম 12+3 বা 12+13 যদি লিখি, আমরা কন্ট্রোল এন্টার মানে আরে কিন্তু আপনারা যখন রান করতে যাবেন কন্ট্রোল এন্টার আছে, বা এখানে দেখতে পারতেছেন রান নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে রান হবে। আবার যদি যারা মানে আর কি তাড়াতাড়ি কাজ করার জন্য কন্ট্রোল এন্টার চাপবেন একসাথে, তখন এটা আসলে যেটাই আপনি রান করেন না কেন সেটা রান হয়ে যাবে। তারপর যদি আপনাদের কোনো এরর দেখায়, যেমন প্লাস এর সাথে আমি সাপোজ এরকম একটা চিহ্ন দিলাম, তারপর কন্ট্রোল এন্টার চাপলাম, এই যে এখানে কিন্তু দেখায় দিব এরর আনএক্সপেক্টেড, এই যে স্ল্যাশ। তো এই যে এখানে কিন্তু ক্রস দেখাচ্ছে। তো আপনারা যদি কোথাও মিস্টেক করেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে শো আপ করে। আর আর স্টুডিও হলো যে মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেটা সায়েন্স টুল ফর অ্যানালাইটিক্স। এটাকে এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে আপনারা অন্য অন্য কোনো সফটওয়্যারে এত সুন্দর এনভায়রনমেন্ট কিন্তু পাবেন না। এখানে সবকিছু একদম সুন্দরভাবে সাজানো। তারপর এটা তো আমাদের যেটা আর কি কি বলে যে বেসিক যোগ বিয়োগ। তা আমরা এখন ফার্স্টে এখন কি বলে ডেটা টাইপটা আমরা দেখতে পারি। তো ডেটা টাইপে আর এর যে প্রথমে তো ডেটা টাইপ যেটা হলো নিউমেরিক্যাল। তার আগে আপনাদেরকে দেখে যে ভেরিয়েবল কিভাবে আপনারা ডিক্লেয়ার করতে পারেন। তো ভি ইকুয়াল টু, আপনারা এখানে যদি এন মানে যে ভ্যালুটাই দিবেন ইচ্ছা দিতে পারেন। তো ভি ইকুয়ালস টু 12,
এটা লেখার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শো করবে না। তো এখানে কিন্তু ভি সঙ্গে সঙ্গে শো করবে না, কিন্তু দেখেন আপনারা এই যে এই সাইডে যদি দেখতে থাকেন এনভায়রনমেন্ট, তাহলে এই যে দেখতে পারবেন যে ভি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবং এর ভ্যালুটাও দেখাচ্ছে 12। তো আমরা কিভাবে আরেকবার দেখতে পারি, যদি আপনি আরেকবার সিম্পলি ভি টাইপ করে কন্ট্রোল এন্টার চাপেন, তাহলে কিন্তু ভি এর ফলাফলটা এখানে দেখাচ্ছে যে ভি ইকুয়ালস টু 12। হম। তো এটা হলো কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। তারপর আমরা যদি ভি এর পরে আমরা লিখলাম কি বলে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়ালস টু লিখলাম 13, তাহলে ভি আর ডাব্লিউ দুটাই আমরা কিন্তু এখানে আসলে মানে ডিক্লেয়ার করলাম বা ডিফাইন করলাম যেটাকে বলে। তো ভি প্লাস ডাব্লিউ যদি আমরা এখন লিখে যোগ করি, তাহলে কিন্তু আমাদের আবারও সেই একই ফলাফলই দেখাচ্ছে 25। তো ভি প্লাস ডাব্লিউ কে আমরা একটা অন্য আসলে অন্য ভেরিয়েবলও অ্যাসাইন করতে পারি। সাপোজ জেড ইকুয়ালস টু, এটাতে যদি আমরা অ্যাসাইন করি তাহলেও আমরা এখানে এই জেড জেড নামে আর একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। এই যে দেখেন সবার লাস্টে চলে আসছে জেড 25। আমরা যদি কোনো কিছু কোড রান করার পর সেটা সঙ্গে সঙ্গে দেখতে চাই, তো সেটার একটা ভালো অপশন হলো আমরা সেমিকোলন দিব এবং তারপর ওই মানে যে ভেরিয়েবলটাকে আমরা ডিফাইন করলাম সেটা তার পাশেই লিখে আমরা কন্ট্রোল এন্টার দেবো। দেখেন সঙ্গে সঙ্গে ফলাফল দেখাচ্ছে। এর আরো একটা ওয়ে আছে যেটা আমি আরেকবার লেখা দেখাচ্ছি, যে প্রথমে একটা ব্র্যাকেট দিবে, দেওয়ার পর যে ইকুয়াল টু বি প্লাস ডাব্লিউ, তারপর ব্যাক আর কি ব্র্যাকেট তো ক্লোজ আছে। এটাও যদি আপনারা রান করেন একদম সঙ্গে সঙ্গেই রেজাল্ট কিন্তু দেখাই দিচ্ছে। তো এই দুইটা হলো একটা আসলে মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখাটা অনেক সময় টাফ হয়ে যায়, যে ভেরিয়েবল নেম এগুলো খুব ক্লামজি হয়ে যায়। তখন তখন আপনারা এভাবে বিষয়গুলোকে রান করে দেখতে পারেন, খুব সহজে তাড়াতাড়ি করতে পারবেন। এটা গেল আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ারের কাজ। উম, এখন আমাদের যেহেতু ভেরিয়েবল কাজ আমাদের হলো, এখন আমাদের যেই এখন আমাদের কাজ থাকবে হলো যে আপনাদেরকে অপারেটরস গুলো আমি দেখাবো। অপারেটরস আমরা এর আগে যেটা দেখাইলাম যে আপনার অপারেটরস দেখাচ্ছি শুধুমাত্র যোগ, কিন্তু অপারেটরস অনেকগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ তো সবাই জানেন। তারপর একটা আছে মডুলাস বা কি বলে আপনার হচ্ছে ভাগশেষ, আর একটা আছে হলো মানে কি বলে পাওয়ার আছে, তারপর আপনারা যে ইন্টিজার ডিভিশন এগুলো সবকিছুই আছে। তো আমরা প্রথমে যেটা দেখবো যে যোগ বিয়োগ, যোগ তো দেখলাম, তারপর বিয়োগ যদি আমরা দেখি, বিয়োগ তো দেখছি 25 মাইনাস 12 ইকুয়ালস টু 13, এটা হলো। তারপর এখন আমরা যদি গুণ দেখতে চাই 3, এই যে স্টার দিব, শিফট 8 চাপলে স্টার আসে 4, তাহলে 3 into 4 হলো 12। তারপর আমরা সাপোজ পাওয়ার দিতে চাচ্ছি 3 এর পর এখানে আর কি 6, শিফট 6 চাপলে যেই চিহ্নটা আসবে মানে আপার, মানে আপার দিকে বুঝে আসলে এই চিহ্নটা। তাহলে 3 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আসবে হলো 9, সিম্পল হিসাব। তারপর এখন যেটা গেল যে আমরা ফার্স্টে দেখবো যে মানে ভাগ তো আমরা করতেই পারি, 15/3 ইকুয়ালস টু 5 হয়, কিন্তু আমরা যদি এখন আমরা জানতে চাই যে ভাগ শেষটা দেখবো, তাহলে 17কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের 5.66 মানে 5.67 এরকম থাকে। তো আমরা 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 যদি ভাগশেষটাকে দেখতে চাই 17, এটা হলো যে আপনার পার্সেন্টেজ দিবেন হলো দুইটা এরকম পাশাপাশি। তো আপনারা একটা স্পেস রাখতে পারেন, স্পেসটা রাখাটা কিন্তু খুব জরুরি না, কিন্তু এটা সৌন্দর্যের জন্য অনেকে করে। 17কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই আমাদের কিন্তু ভাগশেষ থাকবে 2। তো এই যে দেখেন 2 কিন্তু থাকলো, এখানে 2 দেখাচ্ছে ভাগশেষ। তো তারপর হলো ইন্টিজার ডিভিশন, যেহেতু 17কে 3 দিয়ে ভাগ দিলে 5.6 সামথিং আসে, তো আমরা যদি ইন্টিজার ডিভিশন করি শুধুমাত্র 5 আসবে। ঠিক আছে? সেটা আমরা কি করব, ওই পার্সেন্টেজ লিখবো, তারপর মধ্যে একটা স্ল্যাশ দিয়ে আবার পার্সেন্ট লিখবো এবং তারপর আমরা
3 টাইপ করার পর কন্ট্রোল এন্টার রান দিলে চলে আসবে হলো 5, শুধুমাত্র 5 চলে আসছে। তারপর আপনারা দেখলেন যে 17কে 3 দিয়ে ভাগ দিলে কিন্তু আসে হলো 5.66 সামথিং। তো আমরা এটাকে সাপোজ রাউন্ড করতে চাচ্ছি যে এতগুলা দশমিক তো আমি আসলে চাচ্ছি না, তখন আমরা কি করবো, রাউন্ড নামে একটা ফাংশন আছে, রাউন্ডের মধ্যে রাউন্ড লিখে ব্রাকেটের মধ্যে 17/3 এটা দেওয়ার পর তারপর আমরা লিখবো যে কত বার পর্যন্ত চাই। তো আমরা এখন 2 টাইপ করলাম, 2 লিখে তারপর কন্ট্রোল এন্টার চাপলাম এবং এবার কিন্তু দেখতে পারতেছেন 5.67 চলে আসছে। আমাদের 5.66 যতগুলো ছিল সেগুলো কমে মাত্র 2 এ চলে আসছে। আমরা যদি এইটা না দিয়ে আমরা যদি এক ঘর দেখতে চাই তাহলে 1 লিখলাম, টাইপ করলো, কন্ট্রোল এন্টার, একদম 5.7 চলে আসছে। যেটা আপনারা জানেন যে রাউন্ডিং করলে 5 এর পরে মানে 5 এর চেয়ে উপরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলা যদি কোনো একটা ডিজিটের পরে যেটা থাকে তখন ডিজিটের সাথে এক যোগ হয়ে যায়। তো এখানে 5.67, যেহেতু 6 এর পর 7 আছে, 7 5 এর থেকে বড়, এই জন্য 6 + 1 7 হয়ে গেছে। তো এগুলো গেল আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটর গুলো। তো আমরা এখন ডেটা টাইপ যেটা দেখতে পারি যে আমরা তো ভেরিয়েবল তো ডিক্লেয়ার করলাম, 12 13 এই দুইটা কিন্তু ইন্টিজার ছিল। ইন্টিজার বা নিউমেরিক, তো আমরা ভি আর ডাব্লিউ যেটা ডিক্লেয়ার করছি, আমরা যদি ক্লাস নামে একটা অপশন, কি বলে, ক্লাস নামে একটা ফাংশন আছে, ক্লাসের মধ্যে যদি আমরা এই যে ভি, আমরা যে ভেক্টরটাকে মানে যে ভেরিয়েবলটাকে সবার ফার্স্টে ডিফাইন করছি সেটা যদি ক্লাসের মধ্যে ব্র্যাকেটের মধ্যে ভি টাইপ করি, কন্ট্রোল এন্টার চাপি, তাহলে কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু নিউমেরিক টাইপ, একদম কিন্তু সাথে সাথে দেখাই দিচ্ছে। তারপর আমরা সাপোজ এখন আমরা যদি নিউমেরিক টাইপ করে আমাদের যে এই যে রাউন্ড 17/3 আমরা করছি, এটাকে আমরা আবার 2 ঘর পর্যন্ত রাখি, এটাকে আমরা একটা এফ এফ নামে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করলাম, তারপর সেটাকে রান করলাম। এখন আমরা যদি এখানে ক্লাস এফ লিখি তাহলেও কিন্তু নিউমেরিক দেখাচ্ছে, বাট এটা কিন্তু মানে নিউমেরিক হলেও এই মানে এই জিনিসটা কিন্তু আসলে মানে একটা ফ্লোট, মানে কি বলে, দশমিক সংখ্যা। আমরা যদি এফ টাইপ করে রান করি 5.67, যেটা একটা দশমিক সংখ্যা। তো আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পারতেছেন যে ইন্টিজার কিংবা ইন্টিজার আর দশম মানে ফ্লোটিং নাম্বার, এই দুইটাকে কিন্তু আর মেইনলি একই, মানে কি বলে যে সিমিলার ওয়েতেই ধরে, সিমিলার ডেটা টাইপ এটা। তো দশমিক বা ইন্টিজারের মধ্যে ডেটা টাইপে আর এ কোনো পার্থক্য নাই। তারপর এখন এখন যেটা ইম্পর্টেন্ট যে স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ আমরা যদি যেই ভি আমরা ডিফাইন করছি, ভি এর মতো করে আর একটা এক্স নামের একটা ভেরিয়েবল ডিফাইন করি, কিন্তু এখানে আমরা করব কি যে আমরা আহ, আমাদের কোটেশনের মধ্যে 12 লিখলাম সাপোজ। এখন কোটেশনের মধ্যে 12 লেখার পর আপনারা দেখতে পারবেন যে ভি আর ডাব্লিউ তো আছে, তো এক্স এর সাথে আমরা এখন এক্স প্লাস ডাব্লিউ যদি যোগ করি তাহলে দেখেন যে এরর বলতেছে যে নন নিউমেরিক আর্গুমেন্ট টু বাইনারি অপারেটর। তো এখানে আসলে বাইনারি অপারেটর বলতে কি বোঝাচ্ছে, বাইনারি অপারেটর এজন্যই বলতেছে যে এটা, মনে করেন যে আপনার বাইনারি মানে দুইটা আউটকাম, এটা হয় হয় ইন্টিজার না হয়তো স্ট্রিং। তো এই ক্ষেত্রে কিন্তু সেটাকে বাইনারি অপারেটর বলতেছে। আহ, যেহেতু হ্যাঁ, তারপর এখন এখানে আমাদের তাহলে কি আসলে পরিবর্তনটা হলো যে আমরা ক্লাস লিখে যদি এখন এখানে এক্স টাইপ করি, কন্ট্রোল এন্টার দিই, তাহলে কিন্তু ক্যারেক্টার দেখাচ্ছে। ক্যারেক্টার মানেই স্ট্রিং আসলে বেসিক্যালি। তা এখানে মানে আপনি যদি কোটেশনের মধ্যে যে কোনো কিছু লেখেন সেটা কিন্তু একদম স্ট্রিং হয়ে যায়। এখানে একটা জিনিস ম্যাটার করে না, সেটা হলো আপনি ডাবল কোটেশন দেন অথবা সিঙ্গেল কোটেশন দেন, এটা বেসিক্যালি একই জিনিস, ক্লাস এক্স ক্যারেক্টার। তো ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে আর প্রোগ্রামিং কিন্তু কেস সেন্সিটিভ না। এটা গেল একটা বিষয়। তাহলে আপনাদের কাছে ম্যাথমেটিক্যাল অপারেটর এবং ডেটা টাইপ আসলে যে কয়টা মানে
নিউমেরিক আর ক্যারেক্টার এই দুইটা ডেটা টাইপের আসলে জানা থাকলে সেটা এনাফ। এখন আমরা সামনের দিকে তাহলে আগাবো। তো এত কিছু টাইপ করে রাখছি, এই জিনিসগুলো আমাদের আমি আর পরবর্তীতে এগুলো শো আপ করবো না। সো আপনার রেকর্ডেড ভিডিওটা যদি দেখে নিতে পারেন, পরবর্তীতে জানা থাকলে দেখে নিবেন। এখন আমাদের প্রথমত যেটা করা, যে আমরা কিন্তু ভি বা ডাব্লিউ যে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করছি, ডিফাইন করছি, সেগুলোতে প্রত্যেকটাতে বিষয়টা কি ছিল যে একটা করে ভ্যালু ছিল। কিন্তু আমরা তো যখন ডেটা সেট বানাবো, ডেটা সেটে অনেকগুলো ভ্যালু থাকবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে ডেটা টাইপটা আসবে সেটা হলো একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেটাকে আমরা বলতে পারি, সেটাকে কিন্তু বলা হয় ভেক্টর। আসলে আপনার এখানে আর এর ভাষায় এটা হলো ভেক্টর। তো এখানে আমরা যদি লিখতে পারি যে যেহেতু ভেক্টর লিখবো পি ইকুয়ালস টু, আমাদের প্রথমে মানে একের চেয়ে বেশি যতগুলো অবজারভেশন, মানে একের চেয়ে বেশি যদি আপনি অবজারভেশন লিখতে চান, তাহলে কিন্তু সি ফাংশনটা ব্যবহার করতে হবে। সি এর পর ব্র্যাকেট দিবেন এবং আপনারা এরপর সাপোজ লিখতে পারেন যে এখানে 12, 13, 14 প্রতিটা আর আর কি কমা দিয়ে লিখলাম। তখন আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে পরবর্তীতে ভি লিখলাম আবার, যাতে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারি। কন্ট্রোল এন্টার চাপলাম, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে 12, 13, 14 একদম সঙ্গে সঙ্গে এই এই ভেরিয়েবল গুলো আমাদের এই এই ভেক্টরটাতে আসলে কি বলা যায় স্টোর করা হয়েছে। আমরা ক্লাস দেখে যদি এখানে এটা ক্লাসটা কি রেকর্ড করা থাকবে? যদি রান করি তাহলে কিন্তু নিউমেরিক দেখাচ্ছে। বাট আমাদের ইচ্ছা হলো যে আমরা এখানে একটা স্ট্রিং ঢোকাবো। আমরা কোটেশনের মধ্যে এম লিখলাম, এরপর ভি কে রান করলাম, তারপর আমরা ক্লাস দেখতে গেলাম, তখন কিন্তু বলতেছে ক্যারেক্টার। মানে কি কি তাহলে বুঝলাম আমরা যে ভেক্টরের মধ্যে যদি আপনি একটা ক্যারেক্টার বা একটা স্ট্রিং ব্যবহার করেন, তাহলে পুরো ভেক্টরটাই আপনার একটা ক্যারেক্টার ভেক্টর হয়ে যাবে। এবং এই যে 12, 13, 14 এই সংখ্যাগুলোকে সে আসলে সংখ্যা হিসেবে সে আর বিবেচনা করতেছে না, সে সে এগুলাকে স্ট্রিং হিসেবে বিবেচনা করতেছে। তো গেল, আমরা এটাকে নিউমেরিক টাইপই রাখবো। এখন আমরা যেটা করব যে ভি যেহেতু আমরা ডিফাইন করলাম, এখন আমরা ভি এর পর ডাব্লিউ নামের আরেকটা ভেক্টর ডিফাইন করি। সেটাকে সি দিয়ে এখানে আমরা আবার তিনটা ভ্যালু দিলাম। তিনটা ভ্যালু দিব এখানে 5, 6, 7। এই যে তিনটা ভ্যালু দিয়ে আমরা ডাব্লিউ ডিফাইন করলাম। তারপর সেমিকোলন দিয়ে পরবর্তীতে ডাব্লিউ লিখে কন্ট্রোল একটা চাপলে এটা 5, 6, 7 দেখা পেলো। তো এখন আমরা যদি ভি আর ডাব্লিউ যোগ করি, তাহলে আপনারা কি দেখতে পারবেন, আর একটা ভেক্টর আপনারা দেখতে পাচ্ছেন যেটা ক্রিয়েট হয়ে গেছে। এটা কিভাবে ক্রিয়েট হয়েছে, যে ভি এর প্রথম অবজারভেশনের সাথে ডাব্লিউ এর প্রথম অবজারভেশন যোগ যোগ হয়েছে 13 এর সাথে, মানে 13 সেকেন্ড অবজারভেশনের সাথে যোগ হয়েছে, এবং 14 7-এর সাথে যোগ হয়েছে, যেটা থার্ড অবজারভেশনের সাথে যোগ হয়েছে। তাহলে 12 আর 5 হলো 17, 13 আর 6 হলো 19, আর 14 আর 7 হলো 21। তাহলে আমাদের নতুন যে ভেক্টরটা পাওয়া গেছে 17, 19, 21 তিনটা যোগ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা বলবো, যে আমরা এখানে তিনটা আছে, কিন্তু এখানে আমরা সাপোজ দুইটা করে দিলাম এবং ডাব্লু রান করলাম। এখন আমরা ভি প্লাস ডাব্লু করলে কিন্তু এটা রান হবে না। বাট এইটা রান হবে না, আমরা জানি যে দুইটা সমান না হলে রান হবে না। কিন্তু এখানে আরো একটা কন্ডিশন আছে, লঙ্গার অবজেক্ট লেন্থ ইজ নট আ মাল্টিপল অফ শর্টার অবজেক্ট লেন্থ। মানে আপনাকে শুধু সমান হলেই হবে না, মানে সমান ছাড়াও আপনি যদি মানে কোন একটা মাল্টিপল ব্যবহার করতে পারেন। যেমন ডাব্লিউ এর সাইজ কত, 2, 1, 2 দুইটা অবজারভেশন আছে। 3 কিন্তু 2 এর কোনো মাল্টিপল না। তাহলে এখন আমরা যদি মাল্টিপল ব্যবহার করি, এই 14 এর সাথে আর একটা 15 ব্যবহার করলাম, তাহলে দেখেন মানে 2 আর 2 কে মাল্টিপ্লাই করলে হয় হলো 4। তাহলে ভি এ হলো 4টা অবজারভেশন থাকবে, ডাব্লিউ তে 2টা। এখন আমরা যদি ভি আর ডাব্লিউ যোগ করি, তাহলে কিন্তু দেখবেন যে 4টা অবজারভেশনের যোগফল কিন্তু তৈরি হয়েছে। এটা কিভাবে তৈরি হয়েছে, প্রথম অবজারভেশনটা
12 আর 5 যোগ করে 17 হয়েছে এবং 13 আর 6 যোগ করে 19 হয়েছে। তার মানে ফার্স্ট সেকেন্ড অবজারভেশন ডাব্লু এর ফার্স্ট সেকেন্ডের সাথে যোগ হয়েছে। কিন্তু 14 আবার কি করেছে, এইটা আবার মানে কি বলা যায় যে রাউন্ডিং হয়েছে, মানে লুপ ক্রিয়েট করছে। এই 14 আবার এই 5 এর সাথে যোগ যোগ হয়েছে, 15 এই 6 এর সাথে যোগ হয়েছে। মানে 3 এবং 4, থার্ড এবং ফোর্থ অবজারভেশন ফার্স্ট এবং সেকেন্ড অবজারভেশন যোগ হয়ে 19 এবং 21 ক্রিয়েট করছে। তারপর আমরা যদি দেখি যে 6টা অবজারভেশন নেই, 16, তারপর 17, তারপর দেখেন 2 এর মাল্টিপল কিন্তু 6ও কিন্তু 2 এর একটা মাল্টিপল। তাহলে ভি রান করলাম আমরা। এবার যদি ভি এবং ডাব্লু আমরা যোগ করি আরো একবার, তাহলে আমরা কি দেখতে পারবো, এখানে কিন্তু দেখতে পারবো যে 6টা অবজারভেশনই কিন্তু যোগ হয়ে গেছে। মানে এই যে 16 আর 17 আবারও 5টার সাথে যোগ হয়েছে। তো এভাবে কিন্তু মাল্টিপল, যেগুলা মনে করেন যে আপনি যদি ছোট অবজারভেশনটার মাল্টিপল যদি বড় অবজারভেশনটা হয়, তাহলে কিন্তু আহ, এটা একটা একটা করে লুপ ক্রিয়েট করতে থাকে, যে এক এক করে মানে সবগুলোর সাথে যোগ হবে এখানে। তার মানে যদি এখানে তাহলে আরেকটা জিনিস বোঝা যায় যে আমি যদি পুরো ভেক্টরটার সাথেই একটা সংখ্যা যোগ করি, সাপোজ আমি 2 যোগ করলাম, তাহলে কিন্তু সবগুলার সাথে 2 করে বাড়ে যাবে। 12 হয়ে গেছে 14, 13 হয়ে গেছে 15, 14 হয়ে গেছে 16। এখানে আমরা কি বুঝতে পারলাম যে যেহেতু 2 একটা সংখ্যা যেটা লেন্থ হলো 1, আর প্রতিটা সংখ্যায় কিন্তু 1 এর মাল্টিপল, তাহলে ভি এর মান যতই হোক না কেন, সেটা প্লাস যদি কোনো একটা সংখ্যা আপনি দেন, তাহলে সবগুলার সাথেই সেই সংখ্যাটা যোগ হয়ে যাবে। তো এটা হলো আর এর একটা বেসিক অ্যালজেব্রা। এটা আমি আপনাদের সামনে শো করলাম। এটা আপাতত এই এই যে ভেক্টরের এই বিষয়টা আশা করি ক্লিয়ার থাকবে। তো আমরা ভেক্টর কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ভেক্টরের কিভাবে আমরা যোগ করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোর সাথেই এই জিনিসটা মানে প্রযোজ্য। আমরা যদি ভি ইন্টু ডাব্লিউ দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে প্রতিটার সাথে গুণ গুণ হয়েছে লুপ ক্রিয়েট করে। ফার্স্টে 12 5-এর সাথে গুণ হয়েছে, 13 6-এর সাথে গুণ হয়েছে, আবার 14 5-এর সাথে, 15 6-এর সাথে, আবার 16 5-এর সাথে, 17 6-এর সাথে। এভাবে কিন্তু সবগুলো আবার সে লুপিং এর মাধ্যমে গুণ হয়েছে। তো এই যে আমাদের এ, এই যে আর কি সাইক্লিক্যাল ওয়েতে যে এই অপারেটর গুলা কাজ করতেছে, এগুলো প্রত্যেকটা অপারেটরের ক্ষেত্রেই সত্য। আপনি যদি এখানে যদি চান যে আপনি ভাগশেষ দেখতে চান, এই যে ডাবল স্টার দিলে ভাগশেষ দেখা যায়, সেটার ক্ষেত্রেও সত্য। এই যে দেখতে পারেন যে আহ, 12 12কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হলো কত 2, তারপর 13কে 6 দিয়ে 1, 14কে 5 দিয়ে করলে থাকবে হলো 4, 15কে 6 দিয়ে করলে থাকবে কত 3। এভাবে আসলে সবগুলোতেই ভাগশেষ দেখতে পারতেছি। আবার যদি আমরা যদি এই দুইটা পার্সেন্টেজের মাঝে একটা কি বলে স্ল্যাশ দেই, মানে রাইট স্ল্যাশ, সেটা দিলে আমাদের ইন্টিজার ডিভিশন হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন 4টা 2, একটা 3, তারপর আবার 2। তো এটা যে কোনো অপারেটরের ক্ষেত্রেই সত্য এটা। তো এখন আমরা ভি আমাদের কতগুলা আছে, ভি এ আমাদের ভ্যালু আছে হলো 6টা। তো এখন আমরা আরেকটা ফাংশন হিসেবে দেখি, ফাংশন সম্পর্কে জানি যে সিকোয়েন্স। আপনার সিকোয়েন্স মানে কিন্তু এখানে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই যে যে কোনো ফাংশন বা যে কোনো প্যাকেজ সম্পর্কে জানতে হলে, যেটা আপনার কাছে জানা নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রথমে আপনি কিন্তু হেল্প নিতে পারেন। হেল্পটা কিভাবে নেয়, যে ACLP আপনি হেল্প লিখবেন, এটা একটা ফাংশন। এবং আপনার সাপোজ আপনি সিকোয়েন্স ফাংশনটা সম্পর্কে জানেন না, এটা সম্পর্কে আপনার জানতে হবে, তারপর আপনি এটা অ্যাপ্লাই করবেন। তাহলে আমি সিকোয়েন্স ফাংশনটা কি, SUQ এটা লিখে আমি এখন এটাকে জাস্ট রান করব, কন্ট্রোল এন্টার। তাহলে এই যে আপনার নিচের ডান পাশে যে হেল্প সেকশনটা আছে, এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন একটা সুন্দরভাবে এই সিকোয়েন্স ফাংশনের যতগুলা ইনফরমেশন আপনার জন্য দরকার হইতে পারে সবগুলো দেওয়া আছে।
তো সিকোয়েন্স ফাংশনের এই যে এই এই যে মধ্যে যেই অপশন গুলো আছে সেগুলোকে বলা হয় হলো আর্গুমেন্টস। এই যে আর্গুমেন্টস গুলা কি বোঝাচ্ছে এরকম দেওয়া আছে। তো এই যে দেখেন ফ্রম, টু, বাই, আচ্ছা, লেন্থ আউট, অ্যালং উইথ, এগুলো কিন্তু সবগুলারই ব্যাখ্যা দেওয়া আছে। লেন্থ আউট ডিজায়ার্স লেন্থ অফ দ্য সিকোয়েন্স এ নন নেগেটিভ উইথ ফর sequence and sequence will be rounded and along with take the length from the length of this argument. তারপর এখন এখানে কিছু এক্সাম্পলও দেওয়া আছে আপনি যাতে সিকোয়েন্সটার সম্পর্কে মানে কিভাবে ব্যবহার করে সেটাও দেখতে পাবেন। তো আমি আপনাদের ফার্স্টে কিছু বেসিক জিনিস দেখাই যে সিকোয়েন্সে আপনি প্রথমে হলো যে কি বলে আপনার আপনি আপনি যদি কোনো একটা ফাংশনের এরকম তিনটা অপশন লিখলে কিন্তু এই যে ফাংশন গুলা কিন্তু শো করতেছে যে এই নামে কি ফাংশন আছে। তো আপনি যে কোনোটা আপনার ইচ্ছা সিলেক্ট করতে পারেন, সেটাতে যে আপনি জাস্ট ট্যাব চাপবেন, ট্যাব চাপলে সেটা কিন্তু সরাসরি আপনার একদম চালু হয়ে গেল। ওই ফাংশনটা একদম একটা ব্র্যাকেট সহ চলে আসলো। এখন ব্র্যাকেটের মধ্যে আপনি যেটা বলা হয় যে আর্গুমেন্টস গুলা লিখবেন। তো আমি এখানে সিকোয়েন্সটাকে দিব হলো 2 থেকে 10 পর্যন্ত। সিকোয়েন্স যদি আমি লিখি কন্ট্রোল এন্টার দিলে আমি রান করলাম, তখন কিন্তু দেখা যাচ্ছে 2 3 4 5 6 7 8 9 10, মানে 2 থেকে 10 2 থেকে 10 পর্যন্ত সমস্ত সংখ্যা দেখাচ্ছে। কিন্তু এখানে আরেকটা মানে এই যে প্রথম যেটা ছিল সেটা কিন্তু ফ্রম আর্গুমেন্ট, মানে আর্গুমেন্ট গুলা লিখতে হয় না সাধারণত, তবে মাঝে মধ্যে লেখার প্রয়োজন পড়ে। এই যে আর লাস্টেরটা কিন্তু বাই আর্গুমেন্ট, বাইটাকে আমরা দিলাম সাপোজ 2। তাহলে বাই দিয়ে আসলে কি বোঝাচ্ছে আমরা রান করে দেখি। এখন কিন্তু বোঝাচ্ছে যে আপনার 2 থেকে 10 পর্যন্ত আসবে, বাট তাদের ডিস্টেন্সটা হবে 2। তার মানে 2 এর পর 3 আসবে না, 2 এর পর আসবে 4, 2 4 6 8 10। এটাই আসলে বাই যে আসলে আর্গুমেন্টটা আছে সেটার কাজ। তো এটা গেল সিকোয়েন্সের এই যে টাইপটা, যে আমরা সিকোয়েন্স দিয়ে কিভাবে একটা সিকোয়েন্স জেনারেট করতে পারি। তবে এটার আরো একটা ওয়ে আছে, সেটা হলো আপনি যদি আর এ চান 2 লিখবেন, তারপর একটা সেমিকোলন দিবেন। না না, সেমিকোলন না, এটা হলো কোলন বা ইস্টু চিহ্ন যেটাই বলে, তারপর 10 লিখবেন। এখানেও কিন্তু যদি রান দেন 2 থেকে 10 পর্যন্ত সবগুলো চলে আসবে। এটা গেল আসলে সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করি। এবং আহ, আমরা এভাবে যদি আমরা চাই যে খুব সহজে, তাহলে আমরা এই জাস্ট কোলন চিহ্নটা ব্যবহার করলেই হয়ে যায়। তো এই সিকোয়েন্স বা এই কাজগুলা কেন দরকার হয় যখন আমরা ভেক্টর ডিফাইন করতে যাব। তো আমরা ভেক্টর ডিফাইন করি আসলে, আমরা তো ভি একবার ডিফাইন করছি, তো ভিটা আমাদের কাছে সেভ থাকা। আপনি যদি ভি আর একবার ডিফাইন করেন তাহলে কিন্তু ভি এর যে ভ্যালুটা থাকবে, মানে আপনি সবার লাস্টে যেটা এন্ট্রি করবেন সেটাই কিন্তু থাকবে এখানে। এবার ঠিক পজিশনে আছে এটা। তো এখন আপনি যদি ভি সাপোজ আরেকটা ভেক্টর ডিফাইন করলেন, আমরা দিলাম হলো এখানে দিলাম আমরা সিকোয়েন্স ফাংশনটাও ব্যবহার করতে পারি, আবার আমরা কোলন চিহ্ন ব্যবহার করতে পারি। তো আমি সিকোয়েন্স দিলাম এখানে 3 থেকে মানে 99 পর্যন্ত। আর 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 আমাদের বাই লাস্টের আর্গুমেন্টটা বাই দিয়ে দিলাম হলো 3। এটা দেওয়ার পর আমি পরে সেমিকোলন দিয়ে আরেকবার ভি টাইপ করলাম, রান করলাম। এখন কিন্তু দেখতে পারতেছেন আপনি আমাদের কিন্তু একটা অনেক লম্বা সিকোয়েন্স তৈরি হয়েছে। তো এই সিকোয়েন্সে কয়টা সংখ্যা আছে গণে আমাদের দেখতে হবে না, জাস্ট আমরা len লিখলে এই যে লেন্থ নামের একটা ফাংশন আছে, তো আমরা ট্যাব চাপলাম, লেন্থ চলে আসলো, এর মধ্যে ভি কে রাখলাম এবং আমরা রান করলাম। তাহলে দেখাচ্ছে যে ভি এর মধ্যে অ্যাকচুয়ালি 33টা অবজারভেশন আছে। এটা গেল আমাদের যে আমরা কিছু বেসিক অপারেশন ভেক্টরের। এখন আমি যেটা দেখাবো যে ভেক্টরকে আপনারা স্লাইসিং কিভাবে করতে পারেন। এই যে আমাদের তো 33টা অবজারভেশন আছে, তো 33টা অবজারভেশন সাপোজ আপনার দেখার কোনো প্রয়োজন নাই। আহ, তো আপনি এখন কি করবেন যে
দিবেন, এই থার্ড ব্র্যাকেটটা স্লাইসিং এর জন্য। তো যেহেতু ভি কিন্তু একটা ভেক্টর মানে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, তাহলে এখানে জাস্ট আপনি একটাই ডাইমেনশন রাখতে পারবেন স্লাইসিং দিয়ে। এই যে ডাইমেনশন বিষয়টা কি, এটা আপনাদের একটু পরে আমি আর কি ক্লিয়ার করব যে আমি কেন ডাইমেনশন বিষয়টা উল্লেখ করলাম আপনাদের সামনে। তো এখানে আমরা সাপোজ দেখতে চাই হলো আমাদের 12 নম্বর অবজারভেশনটা কত, তো আমরা 12 লিখলাম। 12 লেখার পর এখন আমি কন্ট্রোল এন্টার দিলাম, রান দিলাম, দেখাচ্ছে 12 নম্বর অবজারভেশনটা কত, 36। এই যে এই অবজারভেশনটা আমাদের হলো 12 নম্বর অবজারভেশন। তাহলে এটা শো করলো। তো আপনি এখন চাচ্ছেন আপনি 12 এবং 15 এবং 17 এই তিনটা অবজারভেশন দেখবেন। তো আপনি কমা দিয়ে 15 লিখলাম এবং 17 লিখলাম, তারপর রান তো হইতেই হবে তাই না, কিন্তু রানটা আসলে হবে না, কারণ এখানে বলছি ইনকারেক্ট নাম্বার অফ ডাইমেনশনস। তো ডাইমেনশন আসলে আমি পরবর্তীতে বোঝাচ্ছি, কিন্তু এখানে যেহেতু ওয়ান ডাইমেনশনাল, আপনি কমা দিয়ে যখনই এগুলা একের পর এক লিখতে থাকবেন, এটা প্রতিটা একটা একটা করে ডাইমেনশন ক্রিয়েট করবে। তাহলে আপনাকে যেহেতু একটা ডাইমেনশনই রাখতে হবে, কারণ আপনারটা এটা একটা ভেক্টর, তাহলে আপনি ভেক্টরের মধ্যে মানে এই যে মানে কি বলা যাচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আরেকটা ভেক্টর ক্রিয়েট করবে। কি করবেন, সি চাপবেন, ব্রাকেট দিবেন এবং লাস্টে আপনি ব্রাকেটটাকে ক্লোজ করবেন, এবং এই ব্রাকেটের মধ্যে আপনি যত খুশি লেখেন, কিন্তু এখন আপনি যদি কন্ট্রোল এন্টার দেন তাহলে কিন্তু দেখাই দিবে যে আপনার 12 নম্বর অবজারভেশনটা 36, 15 নম্বরটা 45 এবং 17 নম্বরটা 51। তাহলে আপনি এভাবে কিন্তু মানে আপনি যখন একের অধিক দেখতে চাচ্ছেন, তখন অবশ্যই আপনাকে এরকম ভেক্টর ক্রিয়েট করতে হবে। তো এখন আপনি কি দেখতে চাইছিলেন যে মানে ডিস্টিংক্ট কিছু পজিশনের মানে কি বলা যাচ্ছে অবজারভেশন গুলা। তো আমরা কিন্তু সিকোয়েন্স ওয়াইজও দেখতে পারি। তাহলে সিকোয়েন্স ওয়াইজ যদি আমরা দেখতে চাই, সাপোজ আমি ভি লিখে তখন আরেকবার স্লাইসিং করতে গেলাম, স্লাইসিং করা বা ইন্ডেক্স করা যেটাই বলেন আপনি। তো এখন আমরা কি লিখবো, যে সিকোয়েন্স লিখলাম, সিকোয়েন্স লেখার পর এই মানে আসলে আমাদের যে ভেক্টরের স্লাইসিং এর যে থার্ড ব্র্যাকেট তার মধ্যে একটা সিকোয়েন্স আমরা ক্রিয়েট করব। তো আমরা দেখতে চাই 12, 14, 15 এই তিনটা অবজারভেশনকে। তাহলে আমি 12 কমা দিয়ে 15 দিলাম। তাহলে দেখেন, তাহলে আমাদের কিন্তু 12, 13, 14, 15 চারটা অবজারভেশন কিন্তু এখানে শো করতেছে। তারপর আমি এখন বললাম যে না, আমি 12 থেকে 20 20 পর্যন্ত লিখবো, কিন্তু একটা একটা করে গ্যাপ দিয়ে। তাহলে আমরা কি দিব, এই যে কমা দিয়ে আরেকটা যদি লিখি, যে গ্যাপ দিলাম হলো 2, তাহলে আমরা এখন কি দেখতে পাবো, আমরা এটাকে রান করলে আমরা দেখতে পারতেছি 12তম, 14তম, 16তম, 18তম, 20তম, 36, 42, 48, 54, 60 এগুলা দেখতে পারতেছি আমরা। এটা হলো সিকোয়েন্সের মাধ্যমে আমরা এভাবে স্লাইসিং করতে পারি। তারপর সিকোয়েন্স না লিখে আমরা কিন্তু এই যে কোলন ব্যবহার করছিলাম, 12 থেকে আমরা 15 পর্যন্ত এই কোলন যদি জাস্ট ব্যবহার করি তাহলে কিন্তু কাজ একই দেখাবে। তো এখানে আপনি আসলে গ্যাপ মানে কোলনের পরে আসলে মানে কোলনটাকে আমরা ব্যবহার করি একদম একটা সোজা সাপটা সিকোয়েন্সের জন্য। এখানে আসলে বাই বা গ্যাপ দিয়ে কিন্তু করা সম্ভব হয় না। তারপর এটা গেল আমাদের ভেক্টরের এই যে অপারেশনটা। তারপর আমি এখন যেহেতু মানে ভেক্টর হলো ওয়ান ডাইমেনশনাল, আমি এখানে আরেকটা কাজ করতে পারি। আপনাদের কিছু বেসিক জিনিস আমি আজকে দেখাচ্ছি জাস্ট। ভেক্টর তো আমাদের একটা ডিফাইন করাই আছে। তো আমরা এখন আমাদের ভি এর মধ্যে লেন্থ ছিল হলো 33টা। এখন আমরা আরেকটা ক্রিয়েট করলাম, সাপোজ আমরা এরপর একটা দিলাম হলো আর নামের একটা ভেক্টর আমরা ক্রিয়েট করব। আর ক্রিয়েট করার পর আমরা আমরা এখন এখানে দেব ওই সিকোয়েন্সটাই আমরা দিব, সিকোয়েন্স আমরা দিব 100 থেকে 166/3। এটাকে যদি করি রান, তারপর আমরা যদি লেন্থ লিখে সেখানে আর লিখি, তাহলে কিন্তু এইটাতে কিন্তু আসলে 23টা অবজারভেশন আছে, আর 10টা অবজারভেশন আসেনি। তাহলে আমাদের এখন কি করতে হবে, এখানে আমরা ওই কাজটাই করতে পারি যে হ্যাঁ,
199 আমরা লিখতে পারি এখানে 199 এটা লিখে যদি আমরা লিখেছে তারপর কিন্তু 33 চলে আসছে যা কারণ আমরা এখানে 100 থেকে শুরু করছি বাট আমাদের ভি কিন্তু শুরু করা হয়েছিল 3 থেকে। তাহলে আমরা একটা কি করব 103 থেকে স্টার্ট করব। এখন কিন্তু লেন্থ 33 হয়ে গেছে, সো ভি আর আর এর লেন্থ আমরা পেয়ে গেলাম। এখন আপনাদের আমি বেসিক প্লট একটা দেখাইতে পারি যে প্লট নামেই একটা ফাংশন আছে। প্লট নামে এই ফাংশনটাকে আমি এখন প্রথমে লিখবো ভি, তারপর লিখবো আর। এটা লেখার পর জাস্ট আমরা রান করব, কন্ট্রোল এন্টার। এখানে কিন্তু একটা স্ক্যাটার প্লট তৈরি হয়ে গেছে। এই যে একটা সুন্দর সরল সরল রেখা, কারণ এই দুইটা আসলে লিনিয়ারলি রিলেটেড হয়ে গেছে, তাই এটা কিন্তু একটা সরল রেখা তৈরি হয়ে গেছে। তো আমরা প্লটিং এর যদি আমাদের বাকি অপশন গুলো আমরা দেখতে চাই তাহলে আমরা হেল্প লিখে এর মধ্যে আমরা প্লট লিখলাম, তারপর রান করলাম। তখন হেল্প সেকশনে আমাদের বলতেছে যে ডিফল্ট স্ক্যাটার প্লট ফাংশন। তো এটা আমরা ডিফল্ট স্ক্যাটার প্লট ভার্সনটাই মানে ফাংশনটাই দেখতে চাচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের এই যে অনেকগুলো আর্গুমেন্ট দেখাচ্ছে। আমাদের প্রথম এক্স ওয়াই মানে এই যে ভি আর আর যেটা দিচ্ছি সেটা আমাদের এক্স ওয়াই ছিল। টাইপ, এই যে আপনারা যদি টাইপ আর্গুমেন্টে দেখেন তাহলে টাইপে কিন্তু এখানে অনেক কিছু দেখা আছে যে টাইপ হলো পি ফর পয়েন্টস। তার মানে আপনি যদি এই যে আমাদের আমাদের যে প্লটটা দেখাইছে এটা কিন্তু পয়েন্ট দেখাইছে, এই জন্য টাইপ লেখা আছে। টাইপ এখানে পি ফর পয়েন্ট, তারপর কিন্তু আমরা এল ফর কিন্তু লাইন দিতে পারি। আমরা এখানে কি করব, ভি এবং আর এর পর কমা দিয়ে টাইপ লিখবো। এই টাইপ লেখার পর এখানে একটা আর কোটেশন দিয়ে তার মধ্যে এল লিখলে আমরা যদি রান করি তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা লাইন প্লট তৈরি হয়ে গেছে। তারপর আমরা আবার এখানে সি দিয়ে এমটি পয়েন্টস জয়েন্ট বাই লাইনস। তাহলে আমরা যদি সি লিখি তারপর দেখি এখানে কি আসে। সি টিক দিলাম, তারপর এখানে মানে পয়েন্ট গুলাকে দেখাচ্ছে না, কারণ এগুলো বলেই দিচ্ছি এমটি পয়েন্টস, এই জন্য দেখাচ্ছে না। তো এটার জন্য এটা আসলে প্রযোজ্য নয়। তারপর কিন্তু এস এস দেখাচ্ছিল স্টেয়ার তৈরি করার জন্য। তো স্টেয়ার তৈরি করে আসলে আমাদের লাভ নাই। এখানে আমরা এখন এইচ লিখি, হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম দিলে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে প্রতিটা এখানে যাওয়ার পর মানে কি বলা যায়, এটা কি আসলে একটা এরিয়া করে ফেলছে যে এই এরিয়াটা মানে এই যে একটা সরল রেখা যদি আঁকা যায় তার নিচের এরিয়াটা সে দেখাই দিচ্ছে। তো এটা আসলে এখানে জরুরি না মানে হিস্টোগ্রাম দেখা। কারণটা হলো হিস্টোগ্রামের জন্য আমাদের আর একটা ফাংশন আছে HIST। এখানে যদি আমরা ভি লিখি তারপর যদি রান দেই কন্ট্রোল এন্টার তখন কিন্তু আমরা যে সুন্দর একটা হিস্টোগ্রাম দেখতে পারতেছি। তারপর এখন আমি এই যে প্লটিং এর ক্ষেত্রে আমরা যে প্লটিং গুলা করলাম এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু COL অপশন আছে। আহ এই যে দেখেন কমন লিস্ট, এই যে এগুলা হলো আর্গুমেন্ট আর এগুলা হলো গ্রাফিক্যাল প্যারামিটার। তো কালার COL দিয়ে আসলে কালার বোঝায়। আমরা কালারটাকে কিভাবে ব্যবহার করতে পারি, খুবই সহজ। COL লিখে আমরা যদি এখানে COL লিখলে কি হবে কিনা আচ্ছা আগে দেখি। তারপর আমরা সাপোজ এখানে লিখলাম RED রেড, ওটা কন্ট্রোল এন্টার দিলে দেখি হ্যাঁ আমাদের কালার সত্যি সত্যি চেঞ্জ হয়ে গেছে, রেড চলে আসছে। এটা হলো আমাদের পয়েন্টের কালার। তারপর আমরা এই যে প্লটিংটা করলাম এটাকে আমরা একটা টাইটেল দিতে পারি। কি দিব, MAIN মানে মেইন লেখার পর এই যে দেখাচ্ছেন যে প্রথমেই আছে, তারপর ট্যাব চাপলাম। আচ্ছা সরি, আপনারা এইভাবে মেইন লেখার পর প্রথমেই যেটা আছে সেটাতে আমি ট্যাব চাপলাম, লেখার পর আমি জাস্ট এখানে দিলাম যে ফার্স্ট স্ক্যাটার প্লট। এটা লেখার পর যদি আমি কন্ট্রোল এন্টার চাপি যে দেখেন এখানে কিন্তু এখন কিন্তু টাইটেল চলে আসছে। তারপর আপনি এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর লেভেল দেওয়া আছে ভি এবং আর। এইটা আমাদের পছন্দ না হলে আমি দিতে পারি এক্স এক্স ল্যাব দিলাম। এক্স ল্যাব লেখার পরে এখানে আমি কোটেশন দিয়ে
আপনি লিখলেন যে এক্স ল্যাবের জায়গায় লিখলেন যে ভেক্টর 1 এবং তারপর আবার কমা দিয়ে ওয়াই ল্যাব লিখতে গেলাম। আচ্ছা, আপনারা এরকম করে তো অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে এন্টার চাপে পরের লাইনে যাইতে পারেন। তো এখন এখন আমরা দিব ওয়াই ল্যাব ইকুয়ালস টু, আমরা এখানে কোটেশনের মধ্যে লিখবো হলো ভেক্টর 2। তারপর দেখেন এখানে কিন্তু আপনাদের এভাবে সুন্দর করে কিন্তু দেখাই দিচ্ছে। তো এটাকে যদি আমরা জুম করতে যাই, সাপোজ এখানে জুম টাইপ করলাম, তাহলে কিন্তু এই যে বড় করে আমরা এই প্লটটা এখন দেখতে পারতেছি, যেটা আপনাদের মানে অ্যানালাইসিসের জন্য হেল্পফুল হবে পরবর্তীতে। তো এটা গেল আমাদের প্লটের কিছু আমাদের বেসিক ফাংশন। আমরা হিস্টোগ্রামেও কালার দিতে পারি। কালার সাপোজ আমি দিলাম এখানে গ্রিন, তারপর রান করলাম, এই যে হিস্টোগ্রামে কিন্তু গ্রিন চলে আসলো কালার। তো এখানে আসলে অনেক কিছুই ব্যবহার করতে পারবো, সেগুলা আমরা আসলে পরবর্তীতে আমরা এই পরবর্তীতে এই আসলে এই ফাংশন গুলা সম্পর্কে জানবো। তো আমি এই মুহূর্তে জাস্ট আমি কি বলা যায় দেখি কোথায় আছে। হ্যাঁ, সবাই কি শুনতে পারতেছেন আমার কথা? অবশ্য অনেকেই জয়েন হয়েছে। আচ্ছা, সবকিছু ঠিক আছে। আমি এই মুহূর্তে মানে 5 মিনিটের জন্য জাস্ট একটা ব্রেক নিচ্ছি। তারপর আমি আবার 5 মিনিট না, 3 সাড়ে 3 মিনিটে আমি আবার জয়েন করব।
হ্যালো, তাহলে আমরা কন্টিনিউ করি সামনের দিকে। আমরা আমাদের একটা কিছু হিস্টোগ্রামের কিছু ব্যাখ্যা দেখলাম। এখন আমি যেটা বলবো যে আপনাদেরকে আমি ভেক্টর সম্পর্কে দেখাইলাম। এখন আমি ভেক্টর যেহেতু একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, তাই আমি এখন করবো যে টু ডাইমেনশনাল অ্যারেতে আমি এখন জয়েন করব। তো আমরা কন্ট্রোল এস চাপলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যায়। তো যেহেতু এইটাতে কাজ আমরা করে ফেলছি, এখন আমরা আরেকটা আর স্ক্রিপ্ট নেই, সেইভাবে জাস্ট এখানে ক্লিক করবেন এবং আর স্ক্রিপ্ট সবার সামনে আছে, এটা জাস্ট ক্লিক করলে কিন্তু আরেকটা আর স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। এটাকেও আমরা সেভ করতে পারি। আমরা এটাকে সাপোজ সেভ করলাম হলো টু ডি নামে, মানে টু ডাইমেনশনাল অ্যারে, যেটাই আসলে মেইন ডেটা টাইপ গুলো এরকমই হয়ে থাকে। তোমরা প্রথমে একটা ফাংশন সম্পর্কে দেখি যে আহ, আমরা দেখি হেল্প, এখানে দিব হলো ম্যাট্রিক্স, কন্ট্রোল এন্টার আমরা দিলাম এবং তারপর কিন্তু আমাদের এই যে ম্যাট্রিক্স ফাংশনের যতগুলো হেল্প লাগে চলে আসলো এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্গুমেন্ট দেখাচ্ছে ডেটা, এন রো, এন কলাম, বাইরো, কিন্তু এগুলো কিন্তু ডিফল্ট অপশন আসলে। আহ, আর কি বলে ডাইমেনশন নেমস অনেক কিছু আছে। তার আগে আমি আপনাদের আরেকটা অপারেটর কি বলে আরেকটা ফাংশন দেখাই, যে লিস্ট। লিস্ট হলো একটা ফাংশন, মানে খুব একটা গুরুত্বপূর্ণ না, খুব একটা ব্যবহার হয় না, কিন্তু তারপরও জেনে রাখা ভালো। তো আমরা লিস্টে কি করব, আমরা প্রথমে মানে রো কলাম নেম বা মানে এখানে কয়েকটা ডাইমেনশনের ভেক্টর, মানে একই জিনিসের মধ্যে কয়েকটা ভেক্টর কিন্তু তৈরি করা যায়। যেমন আমরা যদি ফার্স্টে জাস্ট 1 2 3 লিখি এবং কন্ট্রোল এন্টার দিয়ে রান দেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে 1 2 3 সে প্রত্যেকটাকেই একটা একটা করে কিন্তু ভেক্টর বানায় নিছে। তো এখন আমরা কি করব, যে আমরা সাপোজ এখানে সি দিয়ে এটাকে একটা সেপারেট ভেক্টর বানাইলাম, কমা দিলাম, তারপর সি দিয়ে আরেকটা ভেক্টর বানাবো 4 5 6। তাহলে কয়টা ডাইমেনশন হলো? দুইটা ডাইমেনশন। এরপর আমরা কন্ট্রোল এন্টার দিলে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু সে কিন্তু জাস্ট দুইটা ভেক্টর তৈরি করছে, মানে প্রথমটা একটা ভেক্টর, তারপর একটা আরেকটা ভেক্টর, এবং দুইটাকেই সে রাখছে হলো আলাদা আলাদা অপশন। তো লিস্টটা আপনাদের বুঝাইলাম, ম্যাট্রিক্স ফাংশনটাতে কিছু হেল্প হবে এই জন্য। তো আমরা এখন কি করব, ম্যাট্রিক্স ফাংশনটার কাজটা দেখব। তো আমরা ফার্স্টে ম্যাট্রিক্সটাকে এম দিয়ে ডিফাইন করি, এম ইকুয়ালস টু আমরা লিখলাম। এখন আমরা কি লিখবো, ম্যাট্রিক্স ফাংশন সরাসরি ট্যাব দিলাম, এই যে চলে আসলো। তারপর আমরা কিন্তু ডেটা দিব। এখন তো আমরা ডেটা কিভাবে দিব, ডেটা কিন্তু একটা ভেক্টর ক্রিয়েট করতে হবে। যেটা আমরা বানাবো সেটা হবে হলো একটা ভেক্টর ক্রিয়েট করব আমরা। তো আমরা সি লিখলাম, তারপর এখানে আমরা জাস্ট লিখলাম 3 4 5 6 7 8, এই যে 6টা কিন্তু আমরা ডেটা দিলাম, 6টা ডেটা দিয়ে একটা ভেক্টর বানাইলাম। এখন এই ভেক্টরটাকে আমরা কি করব, ম্যাট্রিক্সে কনভার্ট করব। তাহলে আমাদের যেটা হবে যে প্রথমত আমরা দিব হলো এন রো, এন রো ইকুয়ালস টু এখানে কয়টা আছে, আমি যদি এন রো দিই, অবশ্যই কিন্তু আপনাদের ডাইমেনশন চিন্তা করতে হবে। যেমন এখানে আমি কিন্তু মানে কি বলা যায় যে আপনার যদি আমরা রোতে ভাগ করি, প্রথমটাকে একটা রো এবং দ্বিতীয়টাকে একটা রো, তাহলে আমরা 2 লিখলে কিন্তু চলে আসবে। কিন্তু 2 এর জায়গায় আমরা সাপোজ এখানে লিখলাম 5, তারপর যদি রান করি তাহলে কিন্তু দেখাবে যে ডেটা লেন্থ কিন্তু একটা কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে যে ডেটা লেন্থ মানে আসলে কোনো মাল্টিপল হয়নি। তবে যেহেতু 6টা অবজারভেশন আছে, তাহলে টু এর মাল্টিপল কিন্তু 6। তাহলে এন রো যদি 2 লিখি, আমি সেমিকোলন দিয়ে পাশে এম লিখলাম এবং আমি রান করলাম, তখন কিন্তু দেখতে পারতেছি আমাদের কিন্তু একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। 3 5 7, 3 হয়েছে, 5 হয়েছে, 7 হয়েছে, তারপর আছে 4 6 8। তাহলে এইটা এইটা তাহলে কিভাবে আছে, এইটা আছে হলো কলাম ওয়াইজ। কারণ কি,
আমাদের আপনি যে আর্গুমেন্টে দেখতে পারবেন ডানে যে বাইরো কিন্তু ফলস দেওয়া আছে। তো আমরা বাইরো ফলসটাকে আমরা না দিয়ে আমরা কি করব, বাইরো ইকুয়ালস টু ট্রু দিব। তো একটা ইনফরমেশন যে আসলে আরে কিন্তু ট্রু আর ফলস কিন্তু সম্পূর্ণ লিখতে হয় না, জাস্ট কি লিখলেই হয়ে যাবে ট্রু। তারপর আমরা এটাকে কন্ট্রোল এন্টার দিলাম। তারপর যদি আমরা রান করি আপনি কিন্তু দেখতে পারবেন যে এখন কিন্তু এটা কি হয়েছে। আগে দেখেন আপনি, আগেরটা 3 4 কলাম ওয়াইজ গেছে, 3 4 আছে, তারপর 5 6, তারপর 7 8, কিন্তু এখন আমরা বাইরো ট্রু দিছি যার ফলে এটা কিন্তু রো ওয়াইজ আসবে। এই যে 3 4 5 6 7 8, তো বাইরো ফাংশনের কাজ হলো এটাই। আমরা এখানে এন রো দিচ্ছি 2, যেহেতু 6টা অবজারভেশন আছে, 3 এর একটা মাল্টিপল কিন্তু 2 কি 6। তাহলে আমরা যদি এন রো যদি 3 দিই তাহলে এখানে দেখবেন যে 3টা রো তৈরি হয়ে গেছে। তো আমরা কিন্তু এভাবে চাইলে রো কলাম গুলা ফিক্সড করতে পারি। তো আমরা যদি এন রো অপশনটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমরা জাস্ট এন কলাম ব্যবহার করলাম, এন কলাম ইকুয়ালস টু 2, তাহলে দেখেন আপনি ফলাফল কিন্তু একই আসছে, একদম বাই রো আছে। আহ, এই যে 3 4 5 6 7 8, তো এন রো এন কলাম আমরা চাইলে দুইটাই ব্যবহার করতে পারি বা একটা ব্যবহার করতে পারি, একই জিনিস, কিন্তু একটা অন্তত একটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এটা গেল। তারপর এখন আমরা যে কাজটা করব যে আমরা ডাইমেনশন নেম জিনিসটা দেখব। তো ডাইমেনশন নেম আপনারা কি দেখতে পারবেন, এই যে দেখেন কলাম আছে, রো আছে। তো রোটা হলো প্রথম ডাইমেনশন এবং কলামটা কিন্তু সেকেন্ড ডাইমেনশন। তো আমরা ডাইমেনশন নেমের আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই যে আমরা তো এখানে এই যে কলামটা কি বলে ভেক্টরটাকে এর মধ্যে ডিফাইন করছি, কিন্তু আমরা যদি ভেক্টরটাকে আলাদা ভাবেও ডিফাইন করি, বি ইকুয়ালস টু, এই যে এটাকে জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করে আমি রান করলাম, ভি রান হলো। তারপর এটাকে আমি কাটলাম, কেটে আমি জাস্ট এখানে ভি টাইপ করলাম, তারপর কন্ট্রোল এন্টার দিলে সিমিলার ফলাফলই আসবে। তার মানে আমরা এগুলোকে আগে ডিফাইন করতে পারি বা ফাংশনের মধ্যে ডিফাইন করতে পারি। এখন আমরা কি করব যে আমরা ডাইমেনশন নেম দিব। ডাইমেনশন নেম যেহেতু আমরা দিতে চাই তাহলে আমরা কিন্তু লিস্ট ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে যেটা দিব যে রো নেমস। রো নেমস নামে যেহেতু একটা ফাংশন আছে, এই ফাংশনের নামে না করাটাই ভালো। তাহলে এখানে আমি কি করলাম, মধ্যে একটা ড্যাশ দিলাম, যার ফলে একই হলো না। এখন রো নেমস কে আমরা কি করব যে একটা ভেক্টর তৈরি করব। প্রথমটাকে আমি সাপোজ দিলাম যে এখানে কিন্তু সমস্ত নামগুলাকে কিন্তু মানে স্ট্রিং হিসেবে লিখতে হবে। যেমন আমি যদি সরাসরি এখানে সাপোজ আমি নাম লিখলাম আই, আই লেখার পরে যদি আমি রান দিই, এখানে কিন্তু আপনি যেটা দেখতে পারবেন যে আমি যদি রো নেমস আর একবার লিখি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আই এর জায়গায় একটা ভ্যালু দেখাচ্ছে, বিকজ আই আমরা আগে ডিফাইন করছিলাম। তো আমি এখানে সাপোজ আমি লিখলাম হলো যে এফ বি এইচ আই, এরকম জাস্ট একটা কিছু লিখলাম, তখন রান দিলাম, এই যে দেখেন অবজেক্ট এফ জি এইচ আই নট ফাউন্ড, তার মানে এটাকে সে একটা অবজেক্ট হিসেবে ধরতেছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি এর মধ্যে কোটেশন দিয়ে লিখি, এফ জি লিখলাম জাস্ট, তখন কিন্তু দেখবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে। তো আমরা রো নেমস এ আমাদের 3টা রো আছে, 3টা রো এর নাম আমরা দিব এরকম এ, এ না দিই, বোঝার সুবিধাতে রো 1, তারপর কমা দিয়ে আবার কোটেশন রো 2, কমা দিয়ে আবার কোটেশন রো 3, এটা গেল আমাদের রো নেমস। কন্ট্রোল এন্টার চাপলাম এবং এই যে এটাকে আমি মুছে দিই, তারপর আমরা দিব হলো কলাম নেমস ইকুয়াল টু, এখানে আমরা যেহেতু দুইটা কলাম নিচ্ছি তা আমরা ফার্স্টে দিলাম কলাম 1, তারপর দিলাম কলাম 2। এইটা রান করলাম, দেখেন রো নেমস এবং কলাম নেমস আমাদের হয়ে গেল। এখন আমরা ম্যাট্রিক্সটাকে ডিফাইন করব আর একবার আমাদের ওয়েতে। জাস্ট এখানে
এটাকে কপি পেস্ট করলাম, তারপর আমি কমা দিয়ে এখন আমি ডিম নেমস ব্যবহার করব। ডিম নেমস মানে ডাইমেনশন নেমস, এখানে আমি কি করব যে একটা লিস্ট বানাবো, LIST লিস্ট। এই যে লিস্ট যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাতে আমি প্রথমে দিব হলো রো নেমস, তারপরে আমি দিব হলো কলাম নেমস। তারপর এখন যদি আমরা ম্যাট্রিক্সটাকে রান করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমার ম্যাট্রিক্সে এখন রো নেম কলাম নেম দুইটাই কিন্তু দেখাচ্ছে। তো এটা গেল আমাদের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা তো এভাবে দেখলাম যে কনসোলে দেখাচ্ছে, বাট আমরা একটু টেবিল হিসেবে সুন্দরভাবে দেখতে চাই। আমাদের এনভায়রনমেন্টে আপনি এম যদি খুঁজে পান, এই যে এম, এর এর পাশেই দেখবেন এই যে একটা ট্যাবল আছে, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এই যে দেখাচ্ছে, জাস্ট এই যে আরেকটা সেকশন ওপেন হয়ে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে, সেখানে কিন্তু এই যে ট্যাবুলার স্টাইলে ডেটাটাকে দেখাচ্ছে। এটাই মেইনলি আসলে আমাদের মানে ম্যাট্রিক্স ফাংশনটার কাজ। আমরা এভাবে ম্যাট্রিক্স আসলে তৈরি করতে পারি, এবং এই ম্যাট্রিক্সের স্লাইসিং কিংবা ডেটা ফ্রেমের স্লাইসিং এই দুইটাই আমি পরের ক্লাসে দেখাবো। তারপর আমরা যেটা করব যে আমরা সাপোজ আমরা এখন একটা কিভাবে ডেটা ফ্রেম বানাবো। তো আপনাদের জানার সুবিধার্থে আমি আর একটা বিষয় করে দেখাচ্ছি যে আমরা কিন্তু চাইলে এই যে আমরা যেভাবে লিস্টটাকে ডিফাইন করছি, এখানে আমার ইচ্ছা হলো যে না, এগুলা এতগুলো ডিফাইন করা অনেক সময়ের কাজ, যারা এক্সপার্ট প্রোগ্রামার আছে তারা এত সময় নষ্ট করবে না। তো আমি আগেই মানে আমার এই ফাংশনের মধ্যেই আমি এগুলাকে কিন্তু ডিফাইন করব। আর R1 এর আমাদের কোটেশন দিয়ে R2, তারপর কোটেশন দিয়ে আমি R3 লিখলাম, তারপর কমা দিলাম। এরপর আমি কি করব, আর একটা সি দিব, এবং এখানে আমি দিব C1, এখানে আমি দিব C2। তারপর আমরা যদি রান করি C2, আচ্ছা C2টাকে কোটেশনের মধ্যে লেখা হয়, কোটেশন, হ্যাঁ কোটেশনের মধ্যে লিখলাম। এখানে বোঝার সুবিধার্থে একটা আসলে এরকম কি বলবো যে এন্টার চেপে একটা স্পেস দিলাম, মানে লাইন ব্রেক করলাম, তারপর রান দিলাম, সিমিলার ফলাফল। তো আপনাদেরকে এইটা জানার সুবিধাতে দেখালাম যে যখন অনেক বেশি প্রোগ্রামিং অনেক বড় বড় কাজ করতে হবে তখন এত ডিফাইন করার সময় থাকে না। তাহলে এটা গেল আমাদের ম্যাট্রিক্স তৈরি করার ওয়ে। তারপর এখন আমরা যেহেতু ডেটা সেটকে আমরা এভাবে ট্যাবুলার বা স্ট্রাকচার ওয়েতে দেখতে চাই, তাহলে তার আগে আপনাদেরকে আমি একটা ফাইল শেয়ার করব। এই লিঙ্কটাকে আমি আপনাদেরকে এই যে চ্যাট বক্সে দিচ্ছি, এখানে আপনি এই লিঙ্কে ঢুকে যে ফর্মটা পাবেন সেটা পূরণ করবেন। এর মাধ্যমে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আমার যে 3 দিনের যে ক্লাসটা আছে সেটা। অনেকেই মেসেজ দিচ্ছে তো এখন আমি যেটা এখানে বুঝতেছি যে 100 জনের বেশি অ্যাকচুয়ালি জয়েন এখানে হয় না। আচ্ছা, এখন আমি আমার যেই তো যেটা আমি বলতেছি যে আপনাদের সুবিধার্থে, যেহেতু একশো একশো জনের বেশি হয় না, যে রেকর্ডেড ভিডিওটা দেওয়া হবে সেটাও আপনারা যারা আর কি পারতেছে না তারা দেখে নিতে পারবে, রেকর্ডেড ভিডিও অবশ্যই দেওয়া হবে। তারপর এখন আমাদের যে ডেটার যেই মানে যেভাবে স্ট্রাকচার্ড ওয়েতে সাজানোর জন্য যেটা আমি মেইনলি করে থাকতেছি, বা যেটা কি বলা যায় যে ফাংশনটা, সেটা হলো ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেমকে আমরা ডিএফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ডিএফ ইকুয়ালস টু, এখন আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করব। তো ডেটা ফ্রেম নামে একটা ফাংশনই আছে এখানে। ডেটা লেখার পর এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আর কি ডেটা ফ্রেম এই যে লাস্টে এই ডেটা ফ্রেমের এটাতে ট্যাব দিলাম, এবং আমরা এখানে
পরপর ভেক্টর ডিফাইন করব। তাহলে প্রথমে আমরা সাপোজ একটা ভেক্টর ডিফাইন করব আইডি। আইডি ভেক্টর ডিফাইন করার পর এখানে আমরা আইডি জাস্ট লিখলাম 1 থেকে 5 পর্যন্ত। এটা লেখার পর একটা কমা দিলাম, তারপর সৌন্দর্যের জন্য আপনি জাস্ট একটা লাইন ব্রেক দিবেন। তারপর আমি যেহেতু আমাদের 1 2 3 4 5, তাহলে 5টা ডেটা থাকবে। তারপর আমি কিন্তু নেমস নামে একটা কলাম বানাবো। সি দিয়ে এই নেমের একটা ভেক্টর ডিফাইন করব। এখানে সাপোজ আমি দিলাম এক্স ওয়াই জেড, তারপর আমি জাস্ট দিলাম ইউ ভি। এটা দেওয়া হয়ে গেল। তারপর আমি এখন কি দেখবো আর, এরপর আমি দিলাম সাপোজ তার মানে অ্যাড্রেস ইকুয়ালস টু সি দিলে এখানে সাপোজ আমি অ্যাড্রেস দিলাম একজনের, কি বলা যায়, আমি এখানে সি একটা ফাংশন আমি ব্যবহার করি। আপনাদেরকে দেখাই সেই ফাংশনটা একবার। তাহলে রিপিট 2 10 টাইমস, এটা এটা যদি আমরা লিখি তাহলে দেখেন আপনার 10টা 2 লিখে ফেলছে। তো আমি যদি রিপিট 2 এর জায়গায় যদি আমি জাস্ট লিখি এম, তাহলে দেখেন 10টা এম লিখে ফেলতেছে। তা এখানে আমি কি করব, প্রথমে যেটা ব্যবহার করব রিপিট দিব। প্রথমে দিব হলো ঢাকা, এটাকে আমি রিপিটেড করব 3 বার। তারপর কমা দিয়ে এখন আমি পরের অবজারভেশন গুলা দিব। পরের অবজারভেশনটা সাপোজ আমি দিলাম ঢাকা, চিটাগং এবং তারপর আমি দিলাম হলো তারপর আমি দিলাম হলো এখানে বগুড়া। এখানে কি একটা কি- ও আচ্ছা, হ্যাঁ তাই তো বলি, এই কমাটা এর মধ্যে পড়ে গেছে, তো হবে না। হ্যাঁ, এইবার ঠিক আছে। এই যে চিটাগাং বগুড়া, তারপর আমি এদের সাপোজ এখন আমি দিব রেজাল্ট। এই এই রেজাল্টে ফার্স্টে আমি দিলাম, আমি কি দিব, ফার্স্টে দিব এ প্লাস, তারপর দিব, তারপর একজন একটা এফ দিলাম, ফেল করছে, সেটা এফ এভাবে লিখলে হবে না, কোটেশনের মধ্যে লিখতে হবে। তারপর আমি রিপিট করব আরো 3 বার, তাহলে রিপিট এ 3 টাইমস। হ্যাঁ, এই যে আমরা এটাকে ডিফাইন করলাম, জাস্ট একটা সেমিকোলন দিয়ে আমি ডিএফ এখানে লিখবো সঙ্গে সঙ্গে দেখার জন্য। এখন জাস্ট যদি কন্ট্রোল এন্টার দিয়ে রান করি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা ডেটা ফ্রেম কিন্তু তৈরি হয়ে গেছে। তো ডেটা ফ্রেম যেহেতু তৈরি হয়েছে, আপনি দেখতে পাবেন পাশেই ডিএফ এই যে চলে আসছে। ডিএফ এখানে যদি আমি ক্লিক করি, ডেটা ফ্রেমটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে আমাদের সামনে। তারপর এটাও যদি আপনি না করতে চান, যদি একেবারে কোডিং নির্ভর কাজ করতে চান, আপনি কিন্তু ভিউ লিখতে পারেন। কিন্তু এখানে আপনার জন্য সতর্কতা হলো ভিটা কিন্তু বড় হাতের লিখতে হবে। ভিউ লিখে তারপর এর মধ্যে যদি ডিএফ লিখে আমরা কন্ট্রোল এন্টার দিই, তাহলে কিন্তু ঠিক একই জিনিসই আবার রিপ্রেজেন্ট করবে। ওই এখানে একটা ট্যাবুলার, সুন্দর একটা ট্যাবুলার ডেটা ফ্রেম কিন্তু দেখাচ্ছে। তো এটা গেল হলো আমরা কিভাবে আমাদের একটা ডেটা ট্যাবল তৈরি করতে পারি। এটাই মূলত আমাদের আসলে স্ট্রাকচার ডেটা সেট যেটা দরকার হয় সেটার কাজ। তারপর এখন আমি আপনাদের দেখাবো হলো যে লাস্ট কিছু টপিক, আর কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করব। আপনাদেরকে দেখাবো, কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করি। এরপর আমি আর একটা ফাইল তৈরি করি, আর একটা ফাইল তৈরি করে আসলে দেখি আপনাদের মধ্যে আর কেউ কোনো মেসেজ কোনো হ্যাঁ, আবির রহমান যদি কিছু বলতে চান বলেন। ভাই আপনি যে লিঙ্কটা দিচ্ছেন না, লিঙ্কটা খুঁজে পাচ্ছেন আর কি, আবার একটু যদি দিতেন অ্যাটেন্ডেন্সের জন্য। মানে লিঙ্কটা কি আপনি খুঁজে পাচ্ছেন না? লাইক আমার এখানে শো করতেছে না, মেবি কোনো
ফাংশনের দেখেন প্রবলেম তো আচ্ছা যে এইবার দেখেন তো শো করতেছে কিনা। জি জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তানভীর হাসান কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই ডাটা ফ্রেমটা যদি আরেকবার একটু রিপিট করতেন তাহলে ভালো হতো। মানে হ্যাঁ কোন ডাটা ফ্রেমটা কখন ইউজ করবো আর কি, ডাটা ভিজুয়ালাইজেশন বা কোন ক্ষেত্রে ইউজ করবো, বা এটা যদি একটু বলতেন, ডাটা ফ্রেম কমান্ড যেটা আমরা ইউজ করতেছিলাম। আচ্ছা আমি বলতেছি, ওকে আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু ডেটা ফ্রেম জিনিসটা রিপিটেশন করতে বলছেন, আমি যেটা বলি যে আপনি ডেটা সেটের কাজটা করলেই আপনাকে কিন্তু ডেটা সেট মানে ডেটা ফ্রেমই লাগবে। ডেটা ফ্রেম ছাড়া আসলে কোনো অ্যানালাইসিস করা সম্ভব না। তো ডেটা ফ্রেম আর ম্যাট্রিক্স এর যে পরবর্তীতে আমরা কিভাবে সেই ডেটা ফ্রেমটাকে ইন্ডেক্স করতে পারি, স্লাইসিং করতে পারি, কি মানে কিভাবে সেগুলো থেকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বা ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারি, এগুলো আমি পরের ক্লাসে দেখাবো। তার আগে আপনাদেরকে আমি জাস্ট আজকে ম্যাট্রিক্স এর ডেটা ফ্রেম তৈরির কাজটা দেখাইলাম। তখন কথা হলো যে প্রথমত ম্যাট্রিক্স আর ডেটা ফ্রেম কিন্তু সেম জিনিসই লাগতেছে, কিন্তু আসলে ম্যাট্রিক্স আর ডেটা ফ্রেম একইভাবে কাজ করে না। আপনি যদি ম্যাট্রিক্সে এভাবে যদি আপনি এই যে ম্যাট্রিক্সের পর আপনি একটা মানে কি বলবো যে ম্যাট্রিক্সের পর আপনি একটা এখানে আপনার সাইন একটা ডলার সাইন, হ্যাঁ ম্যাট্রিক্সের পর যদি ডলার সাইন দেন, দেখেন আপনার কোনো কলাম নেম আসতেছে না। জাস্ট R1 যদি লিখি দেখেন এটা দেখাবে না। কারণ কি এটা একটা ম্যাট্রিক্স, এখানে অত মানে ওই ডেটা সেটের আমাদের যে ফাংশন গুলা লাগবে সেটা কিন্তু ম্যাট্রিক্স এর মধ্যে নাই। তো এখন আমরা কি করবো যে ডেটা ফ্রেমটাকে ব্যবহার করি। ডেটা ফ্রেম ডিএফ লেখার পর আপনি একটা সাইন দিলেন, মানে ডলার সাইন দিলেন, দেখেন আপনার প্রতিটা কলামের নাম চলে আসছে। আপনি এর মধ্যে জাস্ট একটা কলাম দেখতে চাচ্ছেন অ্যাড্রেস, এটাকে আপনি এখন কন্ট্রোল এন্টার দিয়ে রান করলেন। দেখেন আপনার যে প্রথম যে অ্যাড্রেসটা মানে কি বলে শুধুমাত্র অ্যাড্রেস কলামটা সেটার সমস্ত ভ্যালু কিন্তু সে দেখায় দিচ্ছে। তো এই কারণে ডিএফ আসলে আপনাকে ডেটা সেট ব্যবহার করতে গেলে আপনাকে ডেটা ফ্রেম ব্যবহার করতে হবে। মানে যেহেতু আমরা ট্যাবুলার ডেটা নিয়েই কাজ করি সব সময়, তো ডেটা ফ্রেম বলতে আসলে আসলে ট্যাবুলার এই ডেটা ট্যাবলকেই বোঝায়। মানে ডেটা বলতে এরকম একটা ট্যাবলকেই বোঝায়। আর আপনি যদি মানে ডেটা ট্যাবল যদি এরকম হয় যে আপনি কোনো জায়গা থেকে ডেটাটাকে এক্সট্রাক্ট করতেছেন বা ওয়েব স্ক্রেপিং করতেছেন, তখন আপনাকে ডেটাটা ক্লিন করে এরকম ট্যাবল বানাইতে হবে। সেই ট্যাবলের মধ্যে আবার অনেক সময় মিসিং ভ্যালু থাকবে, আউটলায়ার্স থাকবে, কিংবা ভুল ভ্যালু থাকবে, সেগুলোকেও আপনার ঠিক করতে হবে। তো এগুলা হলো আমাদের পরবর্তী টপিকে এগুলা থাকবে। তো আমি যেটা লাস্টে যেটা দেখাতে চাইলাম যে আমরা প্যাকেজ কিভাবে ইনস্টল করব। প্যাকেজ এর মানে প্যাকেজ ইনস্টল করার জন্য, হ্যাঁ ওই যে কি বলে রাব্বি হাসান, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওই যে আপনি একদম শুরুর ওয়ালাইকুম দিকে আসসালাম। বললেন যে ভেক্টরে যোগ করার সময় আপনি শুধু তিনটার সাথে দুইটা যোগ করা হচ্ছিল না ভাই, এটা কি মানে সবসময় জোড় হতে হবে, জোড়ের সাথে জোড়, ভেক্টরের গুণ বা যোগ ভাগ এগুলা করতে হবে এরকম কিছু শুরুর দিকে না বলছিলেন? না 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 ওরকম কিছু না, আপনাকে বললাম যে মাল্টিপল হইতে হবে। যেমন আমি এখানে করছি না মাল্টিপল, মানে আপনার মানে কি বলা যায়, তিনকে যদি আপনি দুই দিয়ে গুণ মানে তিনকে যদি দুই দিয়ে গুণ করেন 6 হয়, ঠিক আছে না? তার মানে তিনের একটা মাল্টিপল হলো 6, কিন্তু তিনের সাথে 5-এর কি কোনো মাল্টিপল সম্পর্ক আছে? আপনি তিনকে কত গুণ দিয়ে 5 বানাইতে পারেন? তিনকে আপনি সাপোজ 1.6 সামথিং এরকম গ্রুপ মানে গুণ দিয়ে হয়তো বা 5 বানাইতে পারেন, কিন্তু সেটা আসলে হবে না। মানে ইন্টিজার মাল্টিপল হইতে হবে। তো এখানে এই যে দেখেন আমি এখানে কত রাখছি, 12, 13, 14, 15, 16, 17, 17, 6টা অবজারভেশন। তো এখানে আছে দুইটা, 2 এর একটা মাল্টিপল 6, তাহলে
এইটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি বা যাই করি না কেন, সেটার এই যে 5 হবে 12-র সাথে, 6 হবে 13-র সাথে, আবার 5 হবে 14-র সাথে গুণ গুণ হবে, 6 15-র সাথে গুণ হবে, এবং আবার কি হবে, 5 16-র সাথে গুণ হবে, 17-র সাথে গুণ, 6 17-র সাথে গুণ গুণ হবে। এটা হল এটা হলো সিস্টেম। এখন আমরা যেহেতু ওই যে 2 এর মাল্টিপল ও 6 এবং 3 এর মাল্টিপল ও 6, আমরা যদি 3 লিখি, 5 6 এখানে 9 দিলাম, তারপর আমি এই ডাব্লিউটাকে ডিফাইন করলাম। এখন যদি আমি ভি আর ডাব্লিউ এর মধ্যে গুণ গুণ করি, দেখতে পারবেন সেই 6টা ফলাফলে যাচ্ছে। কিভাবে আছে এটা? 12 5 আছে 60, 5 12, তাই না? ভি ইন্টু ডাব্লিউ। আচ্ছা, এখানে কি ঝামেলা হলো? হ্যাঁ, 12 এটা দেওয়ার পর আমি এখানে গুণ করলাম। হ্যাঁ, এইবার ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই যে ভি ইন্টু ডাব্লিউ করলাম, 5 12 60 হলো, তারপর 6 13 78 হলো, তারপর 14 আর 9 গুণ হয়ে হলো 126 গেল। তারপর এখন আবার এটা মনে করেন যে সাইক্লিক্যাল ওয়েতে এই 5 আবার 15-র সাথে গুণ হয়ে 5 15 75, তারপর 16 আবার 6-এর সাথে গুণ হয়ে হলো 96, এবং 17 আবার 9-এর সাথে গুণ হয়ে 153 হলো। তার মানে ঠিক আছে ভাই, আপনার, বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ, তবে ঠিক আছে, ধন্যবাদ। আপনি এখন, আমি এখন যেটা দেখাচ্ছিলাম যে ইনস্টল প্যাকেজেস। তো আমাদের প্যাকেজ ইনস্টল করার জন্য আপনার ডেটা কানেকশনটা অবশ্যই অন রাখতে হবে। এখন ইনস্টল, এই যে আইএনএস লেখার পরে যে দেখতে পারবেন একটা অপশন আছে ইনস্টল প্যাকেজেস, এটা আমি ট্যাব চাপলাম, চলে আসলে এখানে। আমি প্রথমে সাপোজ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যাকেজ যেটা হয়, আপনারা এটা ইনস্টল করে রাখতে পারেন, সেটা হলো টিডি ভার্স। এইটা যদি আমরা এখন জাস্ট আমরা রান দিলে, এটা কিন্তু ডাউনলোড প্রসিডিউর কিন্তু শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড প্রসিডিউর শুরু হয়ে গেছে, কিছুটা সময় লাগে। এই আসলে নেট কানেকশনের উপর এটা নির্ভর করে। তো এভাবে আমরা আসলে যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি। আহ, এখানে এই প্যাকেজটা এখন আসতেছে, তারপর আমি আপনাদের এই প্যাকেজটা ইনস্টল হওয়ার সময় আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যে প্যাকেজ কিভাবে কল করতে হয়। যেমন আমি যদি এখানে প্যাকেজ দেখি, অনেকগুলা প্যাকেজ আছে এখানে, অনেকগুলা প্যাকেজের অনেক কাজ আছে। তো আমরা বুট, ম্যাথ, মাস, প্যাকেজ, তো আমি যদি বলি এখানে, যেমন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুলি ইনস্টল। আমাদের প্যাকেজ কল করার বিষয়টা থাকবে হলো লাইব্রেরি ফাংশন দিয়ে। এই যে লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা কিন্তু এখানে যে কোনো প্যাকেজ কল করতে পারি। যেমন আমি সাপোজ একটা প্যাকেজ যদি কল করতে চাই, যেমন সার্ভাইভাল অ্যানালাইসিসের জন্য সার্ভফিট বা সার্ভাইভাল আছে। আচ্ছা, সার্ভাইভাল, হ্যাঁ, কি বলে, সার্ভাইভাল আছে। তো আমি যদি এখানে সাপোজ একটা ফাংশন লিখি সার্ভফিট, দেখেন কোনো ফাংশন কিন্তু আসতেছে না, মানে শো করতেছে না কোনো ফাংশন, কিন্তু আমি লাইব্রেরি ফার্স্টে কল করব। লাইব্রেরির মধ্যে সার্ভাইভাল, এই যে লাইব্রেরিটাকে কল করলাম, এই যে লাইব্রেরি লিখে জাস্ট রান করলে এটা কল হয়ে যাবে। এখন যদি আমি সার্ভফিট লিখি, আপনি দেখতে পারবেন যে এই যে সার্ভফিট নামে একটা কিন্তু আপনার কি বলা, সার্ভফিট নামে একটা ফাংশন কিন্তু চলে আসছে। তো এটা গেল আমাদের আসলে কিভাবে আমরা প্যাকেজ আসলে কল করতে পারি। এখন আমি যদি হেল্প লিখে এখানে সার্ভফিট লিখি, তাহলে এই যে হেল্পে এগুলা চলে আসবে। সার্ভফিট সম্পর্কে যে সার্ভফিট, এখানে আসলে ডিটেইলস নাই। তো ডিটেইলস যদি আপনারা না থাকে আপনাদের কাছে, কিছুই কঠিন কিছুই না, জাস্ট আপনি এখানে যাবেন, টাইপ করবেন যে সার্ভাইভাল অ্যানালাইসিস ইন আর, এই যে সার্ভাইভাল অ্যানালাইসিস ইন আর এখানে চলে আসবে। এই যে
আর ভিউস এর মধ্যে ঢুকলেন, এখানে আপনার কাছে সবকিছুই দেওয়া হবে। তো এগুলো যেহেতু সার্ভাইভাল অ্যানালাইসিস, এটা একটা বায়োস্ট্যাটিস্টিক্স এর পার্ট। এটা এটা আমাদের টপিক না, জাস্ট আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য এটা দেখাই। তো আমরা হেল্প সার্ভফিট এটা তো দেখলাম, কিন্তু এই হেল্প সার্ভফিট এত বড় ফাংশন না লিখেও আপনি কাজটা করতে পারেন। জাস্ট একটা হোয়াট লিখবেন। হোয়াট লেখার পর আপনি যদি এখানে সার্ভফিট লেখেন, সার্ভফিট ওই একই কাজই হবে, আপনাকে ওই আপনার যেটা আপনি দেখতে চাচ্ছেন সেটা দেখাবে। তারপর যেমন আমি এখানে একটা ওয়ার্ড দিয়ে লিখলাম হলো টিডি। টিডি নামে একটা ফাংশন। টিডি নামে ফাংশনটা কেন আসতেছে না, কারণ আমরা টিডি ভার্সটাকে কল করিনি। লাইব্রেরি কল করলাম আমরা, এর মধ্যে টিডি ভার্স লিখবো, টিডি ভার্স। তারপর এটাকে আমি কল কল করলাম, এই যে এটা আসছে। টিডি ভার্স একটা অনেক ভারী প্যাকেজ, যার ফলে এটা একটু সময় নেয়। তারপর এখন গেল, এটার পর আমি হোয়াট লিখে এখানে টিডি যদি এখন লিখি, টিডি দেখেন অনেক কিছু আছে, টিডি আর টিডি অনেক। এই যে আমরা যদি টিডি আরটাকে দেখতে যাই, কন্ট্রোল এন্টার চাপলাম এবং এখানে কিন্তু দেখাচ্ছে টিডি মেসি ডেটা। এই আসলে অনেক কিছু আমাকে এখন ডেসক্রিপশন দেখাবে যে এটা আসলে কেন ব্যবহার করা হয়। টুলস টু হেল্প ক্রিয়েট টিডি ডেটা, মানে ডেটা ক্লিনিং এর জন্য, এবং এখানে কিছু রেফারেন্স দেওয়া থাকবে, এটাও দেখতে পারেন। তারপর আপনি নেটে যেভাবে সার্চ দিলাম সেভাবে সার্চ দিতে পারেন। তো আজকের মতো ক্লাস আমি এখানে স্টপ করব। আপনাদের মধ্যে যদি কেউ কিছু জানতে চান, কোনো কিছু, প্লিজ একটু আমাকে বলেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আর কি সলভ করা মানে সাহায্য করবো। উইল ইউ কন্ডাক্ট সেশন অন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস? হ্যাঁ, অবশ্যই। আর যেহেতু একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, এটাকে তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস তো আমাকে আর কি কভার করতেই হবে। তার আগে আমি কিছু বেসিক আর কভার করতেছি, কারণ যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যেভাবে ব্যবহার করতে হয়, যেভাবে জানতে হয়, সেটার প্রসিডিউর এটা। তারপর আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে আমি কিছু বেসিক দেখাই, তারপর যেটা বলে যে তারপর কিছু কাজ দেখাবো, এরকম আসলে। তো আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমার এই ফ্রি ক্লাসে আসার জন্য। হ্যাঁ, তানভীর হাসান ভাই কিছু বলতে চাইছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই যে প্যাকেজেস গুলা যখন আমরা আর ইনস্টল করব, মানে আর লাইব্রেরি যখন ইনস্টল করব, তখন কি ওরা অনেকগুলো ইনস্টল থাকে নাকি আপনার বেসিক থেকে সবগুলো ইনস্টল করে নেওয়া লাগে? আহ, মানে মানে আর যখন আপনি ওই যে ইনস্টল করবেন, জি তখন ভাইয়া। এগুলো ইনস্টল থাকবে কি না আসলে। জি। আর যখন আপনি ইনস্টল করবেন, কিছু কিছু ডেটা আর কি থাকবে, বাট মানে কি বলে, কিছু কিছু প্যাকেজ থাকবে কিন্তু সবগুলো থাকবে না। মানে বেশিরভাগই দেখা যাচ্ছে ইনস্টল করতে হবে। এটা মনে করেন আপনি যখন যে কাজ করবেন, সেটা আপনি দেখলেন যে আপনি গুগলে সার্চ দিলেন, দিয়ে দেখলেন যে আপনার এই কাজটা করার জন্য এই প্যাকেজটা লাগবে, তখন আপনি সেটা ইনস্টল ডট প্যাকেজেসে ওই প্যাকেজটা দিয়ে আপনি ডাউনলোড করবেন। থ্যাংক ইউ আসলে ভাইয়া। প্রসিডিউর। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসের শিডিউলটা আসলে জানাই দিবে ওই যে রাজন আছে, যে এই আসলে ই লার্নিং সেন্টারটার যে সিইও লাজন আছে, সে আসলে সাহায্য করবে। আচ্ছা, ঐশী সরকার কিছু বলতে চাইছিলেন, প্লিজ বলেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। না ভাইয়া, আমার ভুল করে চাপ লাগছে, কিছু বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি। আচ্ছা, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।